শক্তি চট্টোপাধ্যায়ের শব্দে বললে আজকে তোমার ভিতর বাহিরে বিষম যুদ্ধ কুবের হাওয়া। ভোট যুদ্ধ এখনো কয়েক মাস দূরে, কিন্তু তার আগে যেভাবে বাকযুদ্ধের সুর চড়ছে তাতে হাওয়া বেশ গরম। আর এই সমস্ত কিছু নিয়ে আজকে প্রথম প্রশ্ন, মাটি কামড়ে লড়াই করে জয় সুনিশ্চিত করুন এ রাজ্যে দলীয় সাংসদদের দিল্লিতে ডেকে ভোকাল টনিক প্রধানমন্ত্রী। ঘরে ঘরে গিয়ে কেন্দ্রীয় প্রকল্প প্রচারের নির্দেশ। এসআইআরে বুথ ভিত্তিক এজেন্ট দিতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে যথেষ্ট সংগঠন আছে তো বিজেপি। দ্বিতীয় প্রশ্ন, ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে 7টা সভা করবেন নরেন্দ্র মোদী। দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারী। বাংলা দখলের খুব লোভ হ্যাংলার দলে, কটাক্ষ তৃণমূল নেত্রী। বিহারের মতো এ রাজ্যেও গেরুয়া ঝড় তুলতে পারবেন নরেন্দ্র মোদী। তৃতীয় প্রশ্ন, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, তার 3 মাস আগে চালাকি করে এসআইআর করেছে অমিত শাহ। আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মানে শুদ্ধকরণ, এসআইআর হতেই হবে। দলীয় বৈঠকে বার্তা নরেন্দ্র মোদী। বাংলা এসআইআর এর ডিভিডেন্ড শেষ পর্যন্ত কার ঘরে যাবে? চতুর্থ প্রশ্ন, 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস হবেই। কাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাওয়ার আগে ফের বললেন হুমায়ুন কবির, প্রয়োজনে সতর্কতামূলক গ্রেফতার করুন। প্রশাসনকে পরামর্শ রাজ্যপালের। কেন হুমায়ুনকে নিয়ে নিশ্চুপ থাকে রাজ্যের শাসক দল? পঞ্চম প্রশ্ন, প্রাইমারির 32,000 শিক্ষকের চাকরি বহাল। 9 বছর পর চাকরি চলে গেলে চাকরিজীবী ও তার পরিবারগুলোর বেঁচে থাকাই মুশকিল হবে। দুর্নীতির তদন্ত বহাল রেখে মন্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ভোটের 3 মাস আগে কত বড় স্বস্তি তৃণমূলে। অবশ্যই হাইকোর্টের রায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই অনুষ্ঠানে, কিন্তু তার আগে দেখাবো দিল্লিতে প্রধানমন্ত্রী আর মালদায় মুখ্যমন্ত্রী কি বললেন দুই দলের দুই মহারথী। দেখুন, मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দুরস্ত। লড়াই করো আর পরাজিত হও, এটা বলতে পারে কালকে। মেগা লড়াই, তৈরি মহারথীরা, তুনের সব তীর ছুড়তে প্রস্তুত যোদ্ধা। কিন্তু প্রশ্ন হলো, লক্ষ্যভেদ করবে কে? বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী বলেন, মাটি কামড়ে লড়াই জারি রেখে পশ্চিমবঙ্গে জয় সুনিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নিজে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে তিনি বারবার পশ্চিমবাংলায় আসবে, এই লড়াইতে আমাদের পাশে দাঁড়াবে। কেন্দ্রীয় পার্টি পুরোপুরি আমাদের পাশে থেকে এই লড়াই লড়বে। সবাই মিলে আমরা এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব এবং আমরা বিশ্বাস যে বাংলার মানুষও এই লড়াইতে, তৃণমূল তাড়ানোর লড়াইতে বিজেপির সঙ্গে সাথ দেবে। আক্রমণ, হুঙ্কার, কটাক্ষের মিশ্রণে বিজেপিকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। বিজেপি সূত্রে খবর, নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আরও 7টি সভা করবেন নরেন্দ্র মোদী। চলতি মাসে রানাঘাটে সভা করতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, মিশন বাংলার লক্ষ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে নিয়মিত রিভিউ মিটিং করবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এদিন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। দিল্লির কথা না ভাবলেই চলবেন, ওনারা রাজ্যের কথা ভাবুন। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলা দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাংলা দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। সবার পাখির চোখ বাংলা, কিন্তু সফল হবেন একজনই। তিনি কে জানা যাবে ভোটের ফল বেরোনোর পর। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কিছুটা স্বস্তি নিয়েই এই অনুষ্ঠান শুরু করছি যে দিনের শেষে আজ অন্তত 32,000 শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হলো না, তাদের চাকরি বহাল থাকলো। কলকাতা হাইকোর্ট বলল 9 বছর পর চাকরি চলে গেলে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকা মুশকিল হবে।
কিন্তু প্রশ্ন উঠবে, তাহলে এসএসসির ওই 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে যারা যোগ্য তাদেরও তো কোনো অপরাধ ছাড়াই পরিবার নিয়ে বেঁচে থাকা এই মুহূর্তে মুশকিল হয়েছে। সে নিয়েও অবশ্যই আলোচনা হবে, কিন্তু শিক্ষাক্ষেত্রে এই সমস্ত তোলপাড় হচ্ছে বলে রাজনীতির ক্ষেত্রটা একেবারে নিস্তরঙ্গ রয়েছে এমনটা ভুলেও ভাববেন না। ভোট আর এসআইআর নিয়ে সরাসরি সংঘাতে আজ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এবং এই পর্যায়ে গিয়ে পৌঁছলো যে রাজনৈতিক তরজা তো আছেই, নিশ্চয়ই এই স্টুডিওতেও চলবে, কিন্তু আজ প্রধানমন্ত্রী রাজ্য নেতৃত্বকে বিস্তর নির্দেশ দিয়েছেন। বলেছেন, এক, পশ্চিমবঙ্গে দলকে কঠোর পরিশ্রম করতে হবে, অতএব এ রাজ্যের ভোট নিশ্চয়ই কেকওয়াক নয়। দুই, সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলতে হবে। আজ আমার প্রথম বক্তা তরুণজ্যোতি তিওয়ারি। দেখুন, গত 1 মাস ধরে এসআইআর প্রক্রিয়া চলছে, অসংখ্য জায়গায় বুথ পর্যায়ে বিএলএ দিতে পারেনি বিজেপি। এক্ষুনি অরূপ বলবে যে তরুণ, তোমাদের জন্যই নাকি নির্বাচন কমিশন ওই বুথ স্তরে প্রতিনিধিত্বের নিয়মটা পাল্টে বিধানসভা ভিত্তিক বিএলএ দেওয়ার নিয়ম করে দিয়েছে। সে যাই হোক, কথা হলো সাংগঠনিক দুর্বলতা থাকলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ভোকাল টনিকে কি কাজ হবে? সুমনদা, প্রথমে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে, আমারও মুখ্যমন্ত্রী, তিনি মুখে গণতন্ত্রের কথা, ভোটের কথা শুনে খুব ভালো লাগলো। গণতন্ত্র যদি আমার পশ্চিমবঙ্গে থাকতো, আমার পশ্চিমবঙ্গ আজকে অনেক কিছুতে 1 নম্বর হতে পারত, শিক্ষায় হতে পারত, পর্যটনে হতে পারত, শিল্পে হতে পারত। দুর্ভাগ্যবশত আমার পশ্চিমবঙ্গ রাজনৈতিক সন্ত্রাসে 1 নম্বর, এটা আমাদের দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রী বললেন, মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের ভোট সম্পর্কে, এখন তোমাদের হিসেবে এই পর্যটনে 1 নম্বর, আরো 2-1টা ক্ষেত্রে তোমরাই বলো পশ্চিমবঙ্গের হিসাবেই আমরা দেখতে পেতাম, তাহলে দেখতাম যে আগেকার দিনে গল্প আমরা দেখি, মহিষাসুর মর্দিনী দেখি, তো মহিষাসুর বর চেয়েছিলেন ব্রহ্মার কাছে। উনি যদি আগে জানতেন তাহলে পশ্চিমবঙ্গ বর চাইতেন ব্রহ্মার কাছে যে আমাকে পশ্চিমবঙ্গের কোনো একটা বুথের ভোটার করে দিন, আমি অমরত্ব লাভ করে যাব। যাই হোক, সেটা তিনি করেননি। 2208, তারপর দেখলাম 490, সেখান থেকে আসলো 22। তাই তো সংখ্যাটা এভাবে কমলো। কালকে কমেছিল 80%, আজকে প্রায় এর সংখ্যাটা কমবে। এবার পশ্চিমবঙ্গের মানুষ না একটা কথা বলছে, আমি হিন্দু মুসলমান ছেড়ে বলছি, যে বাঁচতে চাই বিজেপি তাই। তৃণমূল হারছে, তৃণমূল হেরে গেছে, তৃণমূলের বিদায় আসন্ন। শুধু হিন্দুদের কথা কেন বলবো, হিন্দু মুসলমান দুজনের কথাই বলি। খিদে তো হিন্দুদেরও পায়, খিদে মুসলমানদেরও পায়। চাকরি হিন্দুদেরও দরকার আছে, চাকরি মুসলমানদেরও দরকার আছে। দুজনের জীবন জীবিকার মানের উন্নতি দরকার আছে। যে মুসলমান সমাজের মাসিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মনে করেন বিজেপি আসলে তোমাদের এই হয়ে যাবে, ওই হয়ে অনেক কথা বলে, মুসলমানদের জুজু দেখানো হয়। তাদেরকে প্রশ্ন করতে চাই আমি, তোমার এখান থেকে সুযোগটা নিচ্ছি আমি, সাচার কমিশন রিপোর্ট কি বলে মুসলমানদের সম্পর্কে পশ্চিমবঙ্গের? আরে ছেড়ে দাম, সাচার কমিশন অনেক পুরনো, 2016 প্রতিজি ফাউন্ডেশন, অমর্ত্য সেনের ফাউন্ডেশন, তার রিপোর্ট কি বলে? পশ্চিমবঙ্গের একজন মুসলমান পরিবারের মাসিক আয় 5,000 টাকা, বছরে 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে এটা মুসলমান পরিবারের সংসার চলে। মাদ্রাসাগুলোর শিক্ষার কি অবস্থা, স্কুল কলেজে শিক্ষার কি অবস্থা? স্কুলে শিক্ষক নেই। আমরা বিভিন্ন জেলায় জেলায় যখন ঘুরছি দেখছি স্কুলের বিল্ডিং আছে, বিল্ডিংয়ে শিক্ষক নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, মহিলাদের জন্য শৌচাগার নেই। হাসপাতালগুলো অদ্ভুত জিনিস আমি দেখলাম সুমনদা, নদিয়া দেখলাম, আলিপুরদুয়ার দেখলাম, স্টেট জেনারেল হসপিটাল। তুমি ভাবতে পারো, স্টেট জেনারেল হসপিটাল থেকে রোগী রেফার করা আছে ডিস্ট্রিক্ট হসপিটালে, মানে স্টেট জেনারেল হসপিটাল থেকে রোগী রেফার হয় ডিস্ট্রিক্ট হসপিটাল, মানে সেখানে আমি সব বুঝলাম, কিন্তু মুসলমানরা তোমায় ভরসা, তোমাদের দলকে ভরসা করবে কি করে? তোমরা তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাককে দিবারাত্র কটাক্ষ করো, প্রত্যেকটা প্রচারে এটা ভরসা করুক না। যে মুসলমানরা বলে বিজেপি আসলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, তাদেরকে প্রশ্ন করছি, তাদেরই যে ভাই বোনরা অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে গেছেন, তাদেরকে জিজ্ঞেস করুন না। মুর্শিদাবাদ এলাকা, গ্রামগঞ্জ ফাঁকা হয়ে যাচ্ছে, চা বাগান এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে কাজের জন্য, রাজমিস্ত্রির জন্য। শিক্ষিতরা টোটো চালাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, সে টোটোর ওপরই আবার এখন আবার রেজিস্ট্রেশন কস্ট পড়ছে, সেদিকেও সেদিকেও সামলাচ্ছে না। বাংলাভাষী বাঙালি মুসলমানদের বাংলাদেশি বলে যে একাধিক বিজেপি শাসিত রাজ্য পাঠিয়ে দিয়েছে, সোনালী বিবি তার জ্বলন্ত উদাহরণ। সুমনদা, এটা হাফ ট্রুথ, হাফ বেক ট্রুথ। সোনালী বিবির ঘটনা কি হয়েছিল? সোনালী বিবিকে ধরা হয়ে তাকে পাঠানো হলো, তিনি ফেরত এসেছেন। সোনালী বিবি তার বাচ্চা ফেরত এসছে খালি, কারণ কি? একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট বলেছে ফর দ্য টাইমিং শি ইজ প্রেগনেন্ট, ওনাকে নিয়ে আসো, ট্রিটমেন্ট করাও, তা হিয়ারিং দাও, দেন ডিসাইড। তার পরিবার কিন্তু আসেনি সুমনদা, ইনক্রিমেন্টিং ম্যাটেরিয়াল পাওয়া গেছিল, শি হ্যাজ অ্যাকসেপ্টেড অল আর এভিডেন্স এন্ড রেকর্ড। তার পরিবারের বাকি অংশকে কলকাতা হাইকোর্টে প্রথম, তারপর সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। মুসলমানদের কথা যখন হচ্ছে, পর আমি 7টা উদাহরণ দিয়েছিলাম। মুসলমানদের কথা যখন হচ্ছে সুমন, আমি বলছি একজন মানে উত্তরপ্রদেশে একজন মুসলমানের বার্ষিক গড় আয়
1,40,000 টাকা। পশ্চিমবঙ্গে একটা মুসলমান পরিবারের বার্ষিক আয় 60,000 টাকা। নিজের ভালো তো পাগলও বোঝে, সবাই তো আর কালিদাস নয় সুমনদা, যে গাছে বসবে সেই গাছ কাটবে। মুসলমানদের নিজেদের অবস্থা নিজেরা বুঝুক। একটা বাবরি মসজিদ হচ্ছে শুনলাম নাকি পশ্চিমবঙ্গে। আচ্ছা, বাবরের সাথে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক? আমার প্রশ্ন যে ওখানে বরঞ্চ হুমায়ুনের সঙ্গে হলে কথা। কিন্তু আমি বলছি এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে এই নিয়ে আলোচনা করব, কিন্তু তথ্যের খাতিরে তরুণকে আমায় বলতে হবে যে শুধু সোনালী বিবি নয়, তার সন্তান সহ স্বামী সহ 6 জনকে তারা ফেরত আসছেন এবং জামিন পেয়েছেন। এটা ফ্যাক্ট না? 6 জন, তুমি মিলিয়ে নিও ফ্যাক্ট। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব। সেই প্রতিবেদন হচ্ছে যে এই যে বিহারে ভোটের যেদিন রেজাল্ট বেরোলো সেখান থেকে আজকে যে তরজাটা, আমি আবার বলছি, একেবারে প্রধানমন্ত্রীর স্তরে এবং মুখ্যমন্ত্রীর স্তরে পৌঁছলো, সেই তরজাটা কিন্তু শুরু হয়েছিল সেই দিন যেদিন বিহার ভোটের ফলাফল বেরোলো। তার কারণ নরেন্দ্র মোদী একেবারে তার জয়ের প্রকাশিত হওয়ার পর প্রথম ভাষণে বললেন যে পশ্চিমবঙ্গের মা বোনদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছবে। আজকে নিঃসন্দেহে একাধিক জায়গায় একেবারে সরাসরি এর উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মঞ্চ থেকে। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়, ইংরেজরা পারেনি আর তুমি কোন ছাড়। পরের প্রতিবেদন। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार आलादा, बांग्ला आलादा। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কারের পাল্টা হুঙ্কার। 26-এর বিধানসভা ভোট ঘোষণার কয়েক মাস আগে থেকেই ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন, অন্যদিকে রাজ্যের বিজেপি সাংসদদের দিল্লিতে ডেকে ভোকাল টনিক দিচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অবশ্য বিহার জিতেই বুঝিয়ে দিয়েছিলেন এবার তাঁরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছেন পশ্চিমবঙ্গে। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। নরেন্দ্র মোদীর মতোই বাংলায় এসে বঙ্গ জয়ের ডাক দিয়েছেন অমিত শাহ। मेरी बात कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। হুঙ্কারের পাল্টা হুঙ্কার, আক্রমণের পাল্টা জবাব, তেতে উঠছে বঙ্গভূমি। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়, ইংরেজরা পারেনি আর তুমি তো কোন ছাড়। ছাড় পোকা দেখেছেন তো কামড়ায়, খাটে থাকে। রাজনৈতিকভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে, রাজনৈতিকভাবে, যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে। শেষ অবধি পশ্চিমবঙ্গের মাটিতে জয়কেতন ওড়াবে কে, সেটা জানতে আর কয়েক মাসের অপেক্ষা। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দিল্লির বিজেপি নেতাদের এমনিতে তৃণমূল পরিযায়ী পাখি বলে আর প্রত্যেক ভোটে তাদের ডেলি প্যাসেঞ্জারিকে কটাক্ষ করে। কিন্তু কথা হলো 26-এ পশ্চিমবঙ্গের ভোটকে কতটা গুরুত্ব দিলে দেশের প্রধানমন্ত্রী কমিশনের ভোট ঘোষণার আগে একবার দুবার নয় 10 বার আসার পরিকল্পনা করেছেন এ রাজ্যে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, দুর্গাপুর আর দমদমে এসেছেন। চতুর্থ ভেন্যুটা সম্ভবত রানাঘাট হতে চলেছে। তারপরে অন্তত 6 বার প্রধানমন্ত্রী এ রাজ্যে জনসভা করবেন এবং আবার বলছি, এই জনসভাগুলো করা হচ্ছে রাজ্যে ভোট ঘোষণার আগে, অর্থাৎ ভোট ঘোষণার পরের হিসেবটা আলাদা। অর্থাৎ প্রচারের বিহার মডেল এবার পশ্চিমবঙ্গে কপি পেস্ট হতে পারে। তৃণমূলের পাল্টা স্ট্র্যাটেজি কি হবে? সুমন, প্রথমত আমরা যখন এই শোতে চ্যানেলে ডিসকাশনে আসি, আমরা বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ যখন দিই তখন আমাদের প্রায় এমনকি তোমার মুখে শুনতে হয় যে ভারত ভ্রমণে যেন না যাই।
তো আমরা যে ভেবেছিলাম একদম ভারত ভ্রমণে আমাদের আমিও মাঝে মাঝে যাই তো, অসুবিধা না নেই। আমাদের একদম পুরোটা থাকলে একটু মুশকিল। আমি বলবো না শিওর। আচ্ছা ঠিক আছে। তো আমি ভেবেছিলাম আজকে অন্তত ভারত ভ্রমণে যেতে হবে না, কারণ বাংলায় আজকে এত বড় ঘটনা ঘটে গেল যেখানে 32,000 শিক্ষক তাদের চাকরি খাওয়ার জন্য যে এক ধরনের রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা বসেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে শুধু তাই নয়, আজকে হাইকোর্ট বড় ভয়ঙ্কর অবজারভেশন দিয়েছেন। আমি জাস্ট ওয়ান লাইন বলে নিতে চাই এই কারণে, দ্য কোর্ট ওয়েন্ট বিয়ন্ড দ্য প্লিডিংস অ্যান্ড ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্টস মেড আপন এ পারপোর্টেড ফাইন্ডিংস, অর্থাৎ বিয়ন্ড দ্য প্লিডিংস, আবেদনের বাইরে এবং কথিত ফলাফল মানে মন গড়া ভাবে, অর্থাৎ আগে যিনি রায়টা দিয়েছিলেন সেই রায়টা যে বাস্তবের সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ ছিল না সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু দেখলাম না হবে হোল্ড ইওর ক্যাননস, না ঠিক হলে ভালো। আমার আসলে মনে পড়ছিল সত্যজিৎ রায়ের 1990 সালের একটা সিনেমার কথা, গণশত্রু, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সিনেমা, যেটা এই হেনরি কিপসনের 1882 সালের একটা নাটক অ্যান এনিমি অফ দ্য পিপল, সেটার অবলম্বনে, যেখানে দেখা যাচ্ছিল যে একজন ডাক্তারবাবু তাকে কি করে, কারণ তিনি বলেছিলেন যে চরণামৃত আসলে ব্যাকটেরিয়া রয়েছে ওখানে। তো এখানে আবার দেখছিলাম তোমার সাথেই দেখেছিলাম, ওখানে গণশত্রু ছিল, এখানে গণভগবান দেখলাম, মসিহা তৈরি হলো। তোমার থেকেই তিনি ভগবান তৈরি হয়েছিলেন, আর আজকে গোটা বাংলার মানুষ দেখলো যে তিনি ভগবান তৈরি হয়েছিলেন না বিজেপির টিকিট পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রায় দিয়েছিলেন। আজকে বাংলার মানুষের সামনে এই দৃষ্টিটাও পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয়ত এবার আমি তোমার প্রসঙ্গে আসছি। একটু আগে তুমি বললে যে মোদিজি আজকে বলেছেন বিহার থেকে গঙ্গা বয়ে আসছে। গতবার স্লোগান ছিল আপকি বার 200 পার, এবার স্লোগান হচ্ছে কি জানেন? বাংলার মানুষ বলছে ইস বার ভাজপা না হো পায়েগি গঙ্গা কো পার। বাংলার মানুষ কেন বলছে এই কথা? কারণ মোদিজি গতবার এসে কি আচ্ছা তরুণ জ্যোতি, এই যে তরুণ জ্যোতি তিওয়ারি, আমার 2021 সালের ঠিক 2021 সালের আগে 2020-তে বিহারের ভোট হয়েছিল, আমি তরুণ জ্যোতি তিওয়ারির টুইট দেখছিলাম, এবার বাংলা পারলে সামলা। তারপর 2021-এর 2রা মে मोदी जी बोले ছিল তরুণ 2 मई दीदी गई लेकिन दीदी तो यहाँ रह गई पर तुम्हारा प्राइम मिनिस्टर जो 1.5 साल यहाँ से चली गई और यहाँ वापस लौट के ना आई আর বাংলার মানুষের 100 দিনের টাকা আবাসের টাকা বন্ধ করে রেখেছে। আমি জানতে চাই আজকে যখন সাংসদদের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করলেন, বাংলার থেকে 12 জন সাংসদ, 18 থেকে 12 হয়েছেন, কিন্তু 12 জন সাংসদের একজনও কি এই বৈঠকে প্রশ্ন করেছেন মাননীয় মোদীজি হাইকোর্ট বলেছে 100 দিনের টাকা ছাড়তে? হাইকোর্টের পরে আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন টাকা আটকাতে। ও মাননীয় মোদীজি, সুপ্রিম কোর্টও বলল বাংলার গরিব মানুষের টাকা কি ছাড়বেন মাননীয় মোদীজি? মাননীয় নির্মলা সীতারামন একবারের জন্য বলেছেন এই যে শীত পড়ছে, বাংলায় এতগুলো মানুষ যাদের মাথায় ছাদ নেই, তাদের শীতকালে কষ্ট হয়, মোদীজি বাংলার আবাসের টাকাটা ছাড়বেন না? বাংলার থেকে নির্বাচিত সাংসদ তো, বাংলার জন্য কথা বলবেন তো। কোন মানুষ কোন সাংসদ বলেছেন আমরা জানতে পেলাম না। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ছিলেন কিনা, জাস্টিস অবশ্য নন, এখন তিনি সাংসদ, তো একদিন আবার হুমকি দিয়েছিলেন আমাকে যে আমার বিরুদ্ধে নাকি মানহানির মামলা করবেন তোমার সাথে রান টাইম চলাকালীন। উনি অন ক্যামেরা বলেছিলেন আমি বিজেপিতে থাকা, আমি বিচারপতি থাকাকালীন বিজেপি আমার সাথে যোগাযোগ রাখতো এবং আমি বিজেপির সাথে যোগাযোগ রাখছি। চ্যালেঞ্জ করে বলছি আপনি বলেছিলেন এই কথা কারণ আপনি বিজেপির তাবেদারি করেছিলেন, সাংসদ পদের টিকিট পাবেন বলে, হিম্মত থাকলে মানহানির মামলা করবেন, বুঝে নেব, চ্যালেঞ্জ করে বলছি। তারপরে আমি আবার বলছি এই অভিজিৎ গাঙ্গুলি কি একটা কথা বলেছেন? একটা কথা বলেছেন আজকে বাংলার মানুষের কথা বলছে যে এটা দ্বিতীয় বিষয়, কিন্তু আমার দ্রুত যেহেতু প্রাথমিক নিয়ে যখন কথা হলো, দেখো আমি এটা অবভিয়াসলি আজকে জাজমেন্টের পর আমার তো মনে হচ্ছে খুব বিস্তারিত যেও না তরুণ, তার কারণ 26,000 সাথে একদম অন্যায় হয়ে গেছে। 26,000 মানবিকতা দেখানো উচিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে যারা আছেন অনেক বড়, তাদেরও তো পরিবার একটা আছে, ছেড়ে দেওয়া উচিত। সব চাঙ্গাসি দাদা বলছেন 3 থেকে 77 হয়েছি, 77 থেকে 108 যেতে সময় লাগবে না। সেকেন্ড 100 দিনের আওয়াজ আর 100 দিনের আওয়াজের কথা বলছে দাদা, বলুক সুপ্রিম কোর্টে কনস্টিটিউশন পাওয়ার দেয়, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক, টাকা দিচ্ছে না কেন, কেন টাকা দিচ্ছে না? কারণ টাকা চাইতে গেলে হলে হিসাব দিতে হবে। কলকাতা হাইকোর্টের রায়টা কি? রায়টা বলেছে সুপ্রিম কোর্টও বলেছে, হাইকোর্টও বলেছে এবং পার্লামেন্টে লিখিত প্রশ্ন, আমি বলার সময় বলিনি, আমাকে শেষ করতে দাও। পার্লামেন্টে লিখিত প্রশ্নের উত্তরে বলেছে জব কার্ডের সাথে আধার কার্ডের লিংকিং পশ্চিমবঙ্গে 1% এর ক্ষেত্রে কম রয়েছে, যেটা মধ্যপ্রদেশে রয়েছে 38%। তাদের টাকা পাচ্ছে, পশ্চিমবঙ্গের টাকা দ্বিতীয়ত সাধারণভাবে ইন্টারাপ্ট করতে চান না, এতবার চাচ্ছেন যখন ছোট্ট কথা যেটা অরূপবাবু বললেন, মানে
চাকরির চরণামৃতে যে ব্যাকটেরিয়া নেই এটা তো কোর্ট বলেনি, ব্যাকটেরিয়া আছে। এবং তাহলে কি গণশত্রু অভিজিৎ বাবু যিনি পয়েন্ট আউট করেছিলেন যে এইখানে গোলমাল আছে, এই চরণামৃত ব্যাকটেরিয়া আছে, সুতরাং সেই ব্যাকটেরিয়া আছে, সেই কথা কিন্তু আজকেও বলেছে। হাইকোর্ট না, আজকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আজকে হাইকোর্ট পরিষ্কার বলেছে যে এই 32,000 নিয়োগের ক্ষেত্রে ইডি বা সিবিআই এজেন্সি কোন রকমের ডিসক্রিমিনেন্সি পায়নি, এই প্যানেলের ক্ষেত্রে কোন ডিসক্রিমিনেন্সি পায়নি। দেখুন আমি দ্বিতীয় সাবজেক্টকে প্রথম সাবজেক্ট আনতে পারবো না, কিন্তু পাশাপাশি এই রায় আমার কাছে আছে, তাতে 264 জন প্রার্থীকে বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল এবং সিবিআই যাদের চিহ্নিত করেছে 96 জন কাট অফ মার্কস অর্জন করতে পারেনি যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আমি বিস্তারিত আসবো। দুর্নীতির তদন্ত কিন্তু বন্ধ হয়নি, পাশাপাশি এটাও বলতে হবে, কিন্তু তার আগে আমি মূল বিষয়ে ফিরবো অবশ্যই। সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে চালাকি করে 3 মাস আগে এসআইআর, নির্বাচন কমিশন না, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করেছে অমিত শাহ, আর পাশাপাশি এই এসআইআর করে বিজেপি নিজেদের কবর খুঁড়ছে, একেবারে পরিষ্কার মঞ্চের ওপর থেকে বলছেন। আর পাশাপাশি নরেন্দ্র মোদী ঘটনাচক্রে আজকেই দিল্লিতে এই রাজ্যের সাংসদদের নিয়ে বলছেন এসআইআর ভোটার তালিকা শুদ্ধকরণ হচ্ছে এবং এই কাজ করতেই হবে। পরের প্রতিবেদন। আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি, যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। বাংলাদেশি অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে আপনি কি ডকুমেন্ট দেবেন? এবার ভোটের আগেই যুদ্ধ শুরু, সৌজন্যে এসআইআর। সূত্রের খবর, বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন এসআইআর হলো শুদ্ধকরণ প্রক্রিয়া, এটা হবে। 1952 से होता रहा है, 2002 में पश्चिम बंगाल में भी हुआ था। तब तो ममता दीदी उसके फेवर में थी क्योंकि उनकी सरकार नहीं थी। आखिर एसआईआर क्या है? ये वोटर लिस्ट का शुद्धिकरण है। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। মালদার সভা থেকে জনগণকে আশ্বস্ত করতে গিয়ে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে, ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। উনার হেল্প ডেস্ক সরকার থেকে করতে পারেন, যে সেক্ষেত্রে যদি 2 নম্বরই করেন, সার্টিফিকেটে নথিতে সই যে বিডিও এসডিও ডিএমরা করবেন, তারা যদি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি তার কোম্পানি কিন্তু বাঁচাতে পারবে না, বাঁচাবে না। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি বিডিও এসডিও ডিএম এবং বার্থ সার্টিফিকেট যারা দেন, বিএমওইচ সিএমওইচ মেডিকেল অফিসারদেরকে সতর্ক করছি, আপনারা অবৈধ অনৈতিক কাজ করে নিজেদের বিপদ ডেকে আনবেন। এদিকে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে, এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে গেল। ফের দেখা গেল চমক। সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় 2208টি পোলিং স্টেশনে কোনো মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটারের খোঁজ মেলেনি। তার ফলে পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এই অবাক করা তথ্য সামনে আসার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন, রিপোর্ট চায় তারা। এরপরেই মঙ্গলবার দেখা যায় সংখ্যাটা 1 লাফে কমে 2208 থেকে 480 হয়ে গেছে। বুধবার আরও কমে সংখ্যাটা হলো 29। কিন্তু প্রশ্ন একটাই, এত ফারাক হলো কি করে সংখ্যাটা হুহু করে কমছে? তাহলে আগে এত বেশি দেখানো হয়েছিল কেন? আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, তাতে ঢোকার আগে আমি একেবারে সাম্প্রতিকতম আজকে বিকেলের তথ্যগুলো রাখি আপনাদের সামনে। বিকেল 4টে পর্যন্ত দেখছি ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে 98%-এরও বেশি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 23 লক্ষ, পার্মানেন্টলি শিফটেড স্থানান্তরিত হয়েছেন 17.5 লক্ষ, আনট্রেসেবল 8 লক্ষ,
ডুপ্লিকেট ভোটার 1,20,000, অর্থাৎ যোগ করলে দাঁড়াচ্ছে মোট বাদ পড়তে চলেছেন 50,22,410। আর আজই প্রধানমন্ত্রী বাংলার সাংসদদের বলছেন এসআইআর শুদ্ধকরণ প্রক্রিয়া, এটা করতেই হবে। আর আজই মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন চালাকি করে ভোটের 3 মাস আগে এসআইআর করছেন অমিত শাহ। আর এই এসআইআর করে বিজেপি নিজের কবর নিজে খুঁড়ছে। এসআইআর কাকে এ রাজ্যে ভোটে কতটা রাজনৈতিক ডিভিডেন্ড দেবে বলে আমার পরবর্তী বক্তার মনে হয়। শুভময় মৈত্র। সুমনবাবু, এই অঙ্ক বেশ জটিল এবং এই অঙ্ক এসআইআর এর অঙ্কে কত লোক বাদ যাবেন সেখানে বিজেপি এবং তৃণমূলের বক্তব্য কিন্তু একেবারে পরিষ্কার। অর্থাৎ বিজেপির যে রাজনৈতিক বক্তব্য সেটা হচ্ছে যে মানুষগুলির ভোট বাদ যাবে তাতে তৃণমূল এবং বিজেপির ভোটের সংখ্যার যে পার্থক্য সেই পার্থক্য মুছে যাবে। অর্থাৎ এই যে একটা বিরাট অংশের ভোট, এই ভোটটার সবটুকুই নাকি তৃণমূল পেত। সাধারণভাবে সবটুকু পাওয়া তো সম্ভব না, কারণ ভোট পড়ার একটা প্রপোর্শন আছে, কিন্তু পশ্চিমবঙ্গে আত্মাদের আনাগোনা আমরা দেখেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যিনি ক্ষমতায় আছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিংসার কোনো অভাব নেই, ভোট নিয়ে গোলমালে কোনো অভাব নেই। 72-এ কংগ্রেসের যে নির্বাচন, তারপর বামপন্থীদের বিজ্ঞানসম্মত বিষয় আশয়, তারপর তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চিবিয়ে টিবিয়ে খাওয়া, এসব মিলিয়ে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা চলে সেই নির্বাচন পরবর্তীকালে বিজেপি ক্ষমতা এলে তারাও চেষ্টা করে দেখতে পারে। ফলে এই জায়গায় হ্যাঁ, এই যুক্তি আসতে পারে যে একটা বড় অংশের এই ধরনের গোলমেলে ভোট তৃণমূলের কাছে গেছে, এটা না গেলে বিজেপির সুবিধা হবে। উল্টো দিকের একটা যুক্তি কিন্তু আছে, যেখানে সাংগঠনিক দুর্বলতার প্রশ্ন বারবার করে উঠে আসছে। প্রধানমন্ত্রীও তো তার কথার মধ্যে আসলে সেটাই বলতে চেয়েছেন যে মাঠে নামুন, বুথে যান, বিএলএ কোথায় আছে তা খুঁজে বার করা। কিন্তু 2016-র পর থেকে মানুষ যখন বুঝতে পারলো যে বিরোধী হিসেবে কংগ্রেস সিপিএম জোট নয়, বিজেপির দিকে ঝুঁকতে হবে 2016 থেকে 2019 পর্যন্ত, এবং তারপর সেই যে একটা বিপুল সংখ্যক আসন বিজেপির পাওয়া, 18টি আসন, তৃণমূল 22, সম্ভবত কংগ্রেস 2, এই জায়গায় পৌঁছানোর সময়ও কিন্তু বিজেপির কোনো সংগঠন ছিল না, যেটাকে তৃণমূল বলার চেষ্টা করে যে সিপিআইএম তাদের সাহায্য করেছে রাম বামের যে অঙ্কগুলো। অর্থাৎ এবারেও কিন্তু সেই প্রশ্নটা আসছে যে মানুষ যদি সত্যিকারের ভোট দিয়ে কাউকে জেতাতে চান, সেক্ষেত্রে কিন্তু ওই 2019-এর নির্বাচনের আগেও এসআইআর হয়নি। ফলে বিজেপির যে ভালো ভোট পাওয়া সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের সাংগঠনিক শক্তির সঙ্গে সমানুপাতিক নয়। এর পরের প্রশ্ন হচ্ছে, বারবার যে আলোচনা আসছে সেটা হচ্ছে বিজেপি বলার চেষ্টা করছে বিহারে এসআইআর হয়েছে এবং তারপর বিজেপির যে জোট তাদের বিপুল জয় হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার রিফ্লেকশন দেখা যাবে। আর বিরোধীরা বলছে যে ভোট চুরি করেই এই বিরাট জয় হয়েছে, কারণ রাহুল গান্ধী বা কংগ্রেস তারা তো বিভিন্নভাবে অনেক অন্যান্য রাজ্যের খবর দিচ্ছেন, যেখানে ব্রাজিলের ছবি এসে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আছে। কিন্তু এই জায়গাটায় বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের যে কোরিলেশন টানা, এইটা কিন্তু আগের বার যদিও অনেক মার্জিনালি বিজেপির যে জোট এনডিএ জোট জিতেছিল, সেখানেও কিন্তু কোরিলেশন টানা হয়েছিল এবং সেক্ষেত্রে বিজেপি ভালোই আসন পেয়েছিল 70-এর ওপর, কিন্তু 120 বা এই ধরনের যে ভাবনাগুলো ভাবা হয়েছিল সেটা ঘটেনি। এবার যেটা মূল জায়গা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরিশ্রমের জায়গা, যে উনি 10 বার 8 বার আসবেন বলেছেন। লক্ষ্য করে দেখুন, বিজেপি যেহেতু একটা সাংগঠনিক দল এবং মতাদর্শ ভিত্তিক দল, তারা কিন্তু সরাসরি ভোট ছাড়াও রাজনীতির প্রসারের চেষ্টা করে। তার একটি উদাহরণ তামিলনাড়ু, যেখানে সকলেই জানতেন যে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না, সেখানে এর আগেও কিন্তু 8 বার প্রধানমন্ত্রী গিয়ে বক্তব্য রেখেছেন। ফলে বিজেপির রাজনীতির দুটি অংশ, এক হচ্ছে ভোটে জেতা, অবশ্যই সেটা তো আছেই, এবং বিজেপি তাতে বেশ সফল, সারা ভারত জুড়ে, অনেক ক্ষেত্রে অন্যের লোক নিয়েও সফল। কিন্তু তার সঙ্গে মতাদর্শগত রাজনীতির ক্ষেত্রে কিন্তু তাদের দলের যে পরিশ্রমটা, এখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, পার্ট টাইম রাজনীতির রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর পার্থক্যটা কিন্তু একেবারেই পরিষ্কার। ঠিক সুমদা, একটাই শুধু, পশ্চিমবঙ্গে একটা প্রবাদের মতো কথা চালু আছে যে বুথ যার ভোট তার। সুতরাং বুথ স্তরে সংগঠন কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। একটা বুথে যদি কর্মী না থাকে, যদি বুথে আমাদের একটা দল গেছে, তাদের কোনো লোক নেই বুথের ভেতরে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শাসক দল কিভাবে ভোট করে সেটা দীর্ঘ রাজত্ব ধরে সবাই জানে। 84,000 বুথে দুজন তো অন্তত থাকতে হবে, অন্তত একজন করে তো থাকতে হবে। কিন্তু আবার আমি বলি, কিন্তু আবার উল্টোটাই 2011-র আগে অবধি তৃণমূলের কি সত্যি সেই ঠাসবুনোট সংগঠন ছিল? কিন্তু আমি সেটাই বলছি, 2011-র যে জয় বা 77-এ বামফ্রন্টের যে জয়, মানুষের ঢল নামলে কিন্তু শাসক তখন আমার মনে হয় না সেই লড়াই করতে পারে। খুব দ্রুত দুজনের একটু কথায় ভুল হলো, তোমরা বললে বুথ যার ভোট তার, একটু বানান ভুল হবে, ওটা ব্যবস্থা করলে ভূত যার ভোট তার। ওঝা ভূত তাড়ানোর কাজ করছে। আবার বলছি, মানুষ ভোটাধিকার মানুষের লুণ্ঠিত হয়েছে,
পঞ্চায়েতের সময় তারা ভোট দিতে পারে না। বিভিন্ন সময় তোমাকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আবার বলছি, আজকে বিকেল 4:30 অবধি 50,22,410 জনের নাম বাদ পড়তে চলেছে। আমার প্রশ্ন হচ্ছে এর ভেতরে ভূতের নাম কি বাদ গেল? এটা ফার্স্ট, হ্যাঁ, কিন্তু আমি বলছি শুনানির পর এর অন্তত অর্ধেক ফিরে আসে, এটা পপুলার প্র্যাকটিস আছে। সেকেন্ড ক্যালকুলেশন ধরো এরকম হয়েছে, আমার নাম তরুণজয়ী তিওয়ারি, ফর এক্সাম্পল আমার বাবার নাম 2002 এসআইআর নেই, যদি না হয়ে থাকে, এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। সেই বারাসাত জেলা সভানেত্রীর মতো জাকিরদা আছে, জাকিরদার লিঙ্কটা দেখে নেবেন। তো লিঙ্ক দেখার জন্য কোনো এক তিওয়ারি যদি বাঁকুড়ায় পাওয়া যায়, যে বাঁকুড়ার তিওয়ারিকে আমার বাবা দেখিয়ে ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো তো বেরোবে। ভূত যার আমি দেখলাম ওই একটা সিনেমা জনপ্রিয় ছিল ভূতের ভবিষ্যৎ বলে, ওই সিনেমাটা হরিয়ানার পটভূমিকা দারুণ হতো। ব্রাজিল থেকে ভূত এলো, 22টা বিধানসভায় নাম উঠে গেল ব্রাজিলিয়ান মডেলদের। আর এই বিহার নির্বাচনে দিল্লিতে ভোট দিয়েছে, বিহারে ভোট দিচ্ছে, কর্ণাটকে ভোট দিয়েছে, বিহারে ভোট দিচ্ছে, মহারাষ্ট্রে ভোট দিয়েছে, বিহারে ভোট দিয়েছে। ডবল এন্ট্রি আর ব্রাজিলিয়ান ভূত, এই যে নির্বাচনের মডেল এসআইআর দেখিয়েছে নির্বাচন কমিশনার, তারপরে এদের মুখে আর এইসব গণতন্ত্র। আমি বলছি ব্রাজিলিয়ান মডেলকে আমরা চিনতাম না, কিন্তু দ্বিজেন বাবুকে চিনতাম এবং অত্যন্ত শ্রদ্ধা করতাম। তিনিও ভোটের দিন দুপুরে ফিরে আসেন মারা যাওয়ার পর। আমি বলছি কোন মডেল কে নেবে সেটা রাজনৈতিক দলের ব্যাপার, কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা অভিযোগে আসবো, যেটা এই বিতর্ক থেকে উঠে এলো। দেখুন, কিছুদিন আগে স্বরূপনগরে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য বাংলাদেশের নাগরিক বলে নথি দিয়ে তৃণমূল অভিযোগ করেছিল, আর আজকে বাংলাদেশিকে পঞ্চায়েত প্রধান করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখব, তারপর এই সার্বিক ছবিটায় আসবো। দেখুন, এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও, অত্যাচারী ধর্ম। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। রাজ্যে এসআইআর নিয়ে তুমুল টানাপোড়েনের মধ্যেই উভয় পক্ষের নির্বাচিত জনপ্রতিনিধি আদতে বাংলাদেশের বাসিন্দা বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল ও বিজেপি। ইনি শ্রাবন্তী মণ্ডল। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন। তাকেই পূর্ব বর্ধমানের হাটকাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান করে তৃণমূল। কিন্তু বিজেপির অভিযোগ, 2020 সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসেন শ্রাবন্তী। কাল্লার মুক্তারপুর গ্রামে স্বামী বনমালী মণ্ডলের সঙ্গে বসবাস শুরু করেন। অভিযোগ, প্রতিবেশী সচিন ব্যাপারীকে বাবা সাজিয়ে নাম তুলে নেন ভোটার তালিকায়। এমনকি তার জন্মের শংসাপত্র থেকে এসসি সার্টিফিকেট সবই ভুয়ো। হাটকাল্লা যে অঞ্চল, সেই অঞ্চলে যিনি প্রধান, 87 নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন। ওনার বাড়ি এখানে নয়, উনি সম্ভবত 20 সালে এখানে এসেছেন। উনি কিভাবে প্রধান হলেন? বাংলাদেশি। উনি ওনার তথ্য সামনে আনুক, সম্পূর্ণ মিথ্যে। তারা প্রমাণ করুক, যে এলিগেশনগুলো এনেছে তারা প্রমাণ করুক। আমার যেগুলো ফলস বা ভুল, সেটাও জাল, সেটাও ওরা প্রমাণ করুক। আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, আমার মা বাবা থাকতো, ছোটবেলায় আমাকে নিয়ে চলে এসেছে, সে 2000 সালের। অভিযোগ পাল্টা চ্যালেঞ্জ ঘিরে শুরু হয়েছে তরজা। যে বাবা মা সাজিয়ে যার তুলেছে সে অরিজিনাল তার বাবা মা নয়, এসসি সার্টিফিকেট করেছে। তো সেই বিষয়ে ওনার প্রমাণটা দেখ। ও কালনারই মেয়ে, কালনাতেই পড়াশোনা করেছে এবং ওর বাবা মা আছে, আর ভিত্তিতেই হচ্ছে কিনা যে ওর সার্টিফিকেট গুলো আছে। তারপরে সে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পরবর্তীকালে সে প্রধান হয়েছে। কাল্লার মহকুমা শাসক গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। উত্তর 24 পরগনার যে স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গেছে, সেই বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। তৃণমূলের অভিযোগ, ভারত ও বাংলাদেশ দুদেশেরই ভোটার তিনি। বুঝতে পারছি না যে উনি কিভাবে দুই দেশেই নাগরিকত্ব বহন করে চলেছেন আর কি। এখানে তো প্রমাণ দেখাচ্ছে, এই সেই লিস্টটাও আছে এখানে, এবং তার আত্মীয় স্বজনরাই এই লিস্টটা দিয়েছে। সবকিছু তো বাধা দিই আমি, সেই জন্য বিরোধীরা চক্রান্ত করছে। আমি এখানকার নাগরিক, ইন্ডিয়ান। তাহলে বাংলাদেশের তালিকায় যে সুভাষ মণ্ডলের নামটা রয়েছে সম্পূর্ণ চক্রান্ত। সব মিলিয়ে বাংলাদেশে ইস্যুতে তৃণমূল বিজেপি একে অপরকে ছাড়তে নারাজ। রানা দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মুশকিলটা হচ্ছে এ রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দল একসঙ্গে বলতেই পারে না যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে থাকতে দেয়া যাবে না, এবং
সোনালী বিবিদের মতো, আমার আপনার মতো যারা ভারতীয় নাগরিক, শুধুমাত্র বাংলাভাষী হওয়ার অপরাধে তাদের ঠেলে বাংলাদেশে পাঠানো যাবে না। মনে রাখতে হবে, সোনালী বিবির বাবা মায়েরও নাম আছে 2002 সালের ভোটার তালিকায়। কেন অন্তঃসত্ত্বা সোনালী বিবিদের বাংলাদেশে পুশব্যাক করা হলো? কেন 168 দিন তাদের সন্তান সহ বাংলাদেশের ওই জেলে কাটাতে হলো? আবার কেন আমাদের দেশের ভোটে বিদেশি নাগরিকরা, বাংলাদেশিরা ভোট দেবে? এমনকি একাধিক জনপ্রতিনিধি নাগরিকত্বটাই কেন বিতর্কিত হবে? আগের প্রতিবেদনে আপনারা দেখলেন কেন জনপ্রতিনিধিরা বাংলাদেশি সন্দেহে হাইকোর্টে মামলা করতে হবে। আসলে কেউই কি বিশুদ্ধ ভোটার তালিকা চায় না? আসলে সবাই চায় এসআইআর ঘিরেও একটা ধর্মীয় মেরুকরণ হোক। বিশ্বনাথ চক্রবর্তী আমার পরের বক্তা মান। দেখুন, দিনের পর দিন বলে যাচ্ছি আমি, এসআইআর ভোটের আগে ভোট, এবং ভোটের আগে ভোটে আমার ভোটারদেরকে রক্ষা করতে হবে। অর্থাৎ একদল যখন সোনালী বিবিদের রক্ষা করতে ব্যস্ত, নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু অনুপ্রবেশকারীদের প্রশ্নে কিন্তু তারা নীরব থাকছেন। একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য যতটা ব্যাকুল, ততটা কিন্তু শরণার্থীদের জন্য নয়। আবার বিজেপি যে কোনো মূল্যে শরণার্থীদের রক্ষা করবার জন্য যতটা ব্যস্ত, সোনালী বিবিদেরকে রক্ষা করবার ব্যাপারে কিন্তু তারা উদাসীন। একেবারে হিন্দু মুসলমানের রাজনীতির কেউ হয়তো খোলাখুলি বলছেন, কেউ হয়তো ঢেকে চেপে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঢেকে চেপে বলবার চেষ্টা করছেন তার নেতারা, আর বিজেপি হয়তো খুল্লা হিন্দুদের হয়ে বলছে, হিন্দুত্বের দল, আমাদের হারানোর কিছু নেই। আর তৃণমূল কংগ্রেস কিন্তু মুসলিমদের হয়ে পরিষ্কার অবস্থান নিচ্ছেন। কারণ কিছুদিন আগে আপনি যে এসআইআর এর অবস্থান দেখলেন, তাতে পরিষ্কার যে যেই সমস্ত এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক আছে, সেই জায়গাগুলোতে কার্যত বলা যায় কোনো মৃত ভোটার পাওয়া যায়নি। এবার এই কনটেক্সটেই আমি আপনাকে বলতে চাই, আজকে প্রধানমন্ত্রী ভোকাল টনিক দিলেন তার দলকে কঠোরভাবে পরিশ্রম করতে বললেন, কিন্তু প্রশ্নটা আসলো যে দল কি সত্যি কঠোর পরিশ্রম করার মতন জায়গায় আছে? বুথ ওয়াইজ কি 10 জন কর্মী তৈরি করতে পেরেছে বিজেপির এসআইআর এর যে প্রক্রিয়া চলছে, তাতে 58,000 বিএল এর নাম লিখেছিল বটে, কিন্তু আপনাদের 58,000 বিএলএ থাকার পরেও 2208টা বুথে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি। সেখানে আপনারা কেন আটকাতে পারেননি? সেই পুরোটা যে তৃণমূল কংগ্রেস দখল নিয়েছে, সেটা কেন আটকাতে পারেননি? এবার সবার আগে এই 58,000-এর তালিকা বিজেপি তৃণমূলেরও আগে জমা দিয়েছিল, কিন্তু যখন বিএলএদের সংখ্যা গোনা হলো, কলকাতা শহরেও অধিকাংশ জায়গায় বিএলএ দিতে পারেনি। দিনের শেষে সাধারণ মানুষের সাথে বুথ লেভেলে বিজেপি নেই, এই বাস্তবতাটাকে বিজেপিকে মানতে হবে। যার জন্য এই 7-8,000-এর উপর পোলিং স্টেশনে যে জালিয়াতি হয়েছে, যেই জালিয়াতি এখন মেরামত করবার চেষ্টা করছে ইলেকশন কমিশন, তার সাঙ্গপাঙ্গরা, সেই জালিয়াতি দুধ থেকে জল ছাঁচা হচ্ছে। সেই জালিয়াতিটা কিন্তু আটকানোর সুযোগ ছিল আপনার যদি সংগঠন থাকতো, আপনার যদি বিএলএরা সক্রিয় থাকতো। ফলে নরেন্দ্র মোদী আগে ভাববেন যে আপনার গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন আদতেও আছে কিনা। আপনি ভোকাল টনিক দিয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদেরকে আলাদা আলাদা সভা করতে বলছেন, জমি তৈরি করতে বলছেন, নিবিড় সম্পর্ক তৈরি করতে বলছেন, কিন্তু আপনি নরেন্দ্র মোদী, আপনি কতটুকু রাজ্য বিজেপিকে সহায়তা করেছেন? আপনি কতটুকু সহায়তা করেছেন? গত 14 বছরের উপর সময় ধরে যে সমস্ত তদন্তগুলো চলছিল, কেন্দ্রীয় প্রশাসন কতটুকু সেই তদন্তগুলো কিনারা করতে পেরেছে? আজকে সারা রাজ্যে বিজেপির কর্মী নেতাদেরকে শুনতে হচ্ছে মমতা মোদির মধ্যে সেটিং আছে। এই সেটিংয়ের তত্ত্বটা তো তৈরি করেছেন নরেন্দ্র মোদী আপনি। সেটিংয়ের তত্ত্বটা অমিত শাহ, নরেন্দ্র মোদী মিলে আপনারা তৈরি করেছেন। কেন আপনারা মাথা তৈরি ধরতে পারেননি? দিনের পর দিন তদন্ত চলেছে, কিন্তু তদন্তের কোনো কিনারা আপনারা করতে পারেননি। আর আপনার রাজ্য বিজেপিকে নামিয়ে দিয়েছেন যে রাস্তায় নামো। আপনি নরেন্দ্র মোদী গত 2টো মন্ত্রিসভায় একটা কেন্দ্রীয় মন্ত্রী একটা ক্যাবিনেট মন্ত্রী রেখেছেন। আপনি বাংলা দখলের স্বপ্ন দেখছেন, অথচ একটা কেন্দ্রীয় স্তরে একটা ক্যাবিনেট মন্ত্রী রাখেননি। আপনি বাংলাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং এর জন্য আপনি ব্যবস্থা নিতে পারেননি? নরেন্দ্র মোদী, আপনি 2021-এর পরে দেখেছেন যে এই রাজ্যে 5 দিনে 35 জন বিজেপি কর্মী মারা গেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে। আপনি কয়জন তৃণমূলের নেতাকে জেলে পুরতে পেরেছেন? কেন করতে পারেননি? কি সেটিং এর জন্য আপনি তৈরি করতে পারেননি? নরেন্দ্র মোদী, আপনি বারবার আমরা দেখেছি যে যখনই রাজ্য ক্রাইসিসে পড়ে আপনি চুপ করে থাকেন কেন? মৌন বাবা হন কেন? যখন মুর্শিদাবাদে গোষ্ঠীদ্বন্দ্ব সংঘর্ষ চলছিল, যখন কলকাতা হাইকোর্ট পর্যন্ত বলছিল যে এনআইএ তদন্তে কোনো বাধা নেই, নরেন্দ্র মোদী আপনি চুপ করেছিলেন কেন? আপনি এখন বিজেপির নেতাদেরকে ডেকে, সাংসদদের ডেকে বলছেন যে ভাই তোমরা লড়ো,
তোমরা মানে ভোকাল টনিক দিয়ে বলছেন যে তোমরা নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করো, তোমরা এসআইআর প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে থাকো। আপনি কেন সেই সময় যখন দলের যখন কর্মীরা গত কয়েক বছরের মধ্যে 270 জন কর্মীর মৃত্যু মুখে পতিত হয়েছে, কেন আপনার তদন্তকারী সংস্থাগুলো সেগুলো কিনারা করতে পারেনি? কেন আপনি গোষ্ঠী সংঘর্ষ যখন মুর্শিদাবাদে হয়েছে এনআই তদন্ত আপনি নিশ্চিত করতে পারেননি? দিনের পর দিন এই প্রশ্নটা আসছে যে যখন ভোট আসে তখন আপনারা আসেন, ভোটের সারা বছর কেন আপনার দল সক্রিয় থাকে না, দিল্লি থেকে সক্রিয় থাকে না? ফলে দিনের শেষে সুমনদা আমি পরিষ্কার করে বলতে পারি যে ভোকাল টনিক দিয়ে কিন্তু হবে না, কিছু করে দেখাতে হবে। আমি ভাবছিলাম সিপিএম কেন নেই, তারপর থ্যাংক ইউ বিশ্বনাথকে দেখলাম এখানে। আচ্ছা, আমি আশ্বস্ত হলাম যে বিজেপি আর তৃণমূল দুজনেই সেই বক্তৃতায় প্রবল বলতে চায়, তাহলে আমি বুঝি যে সেটিং তো হয়েছে, সেটিং একটা বিশাল হয়েছে। বিজেপি একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় দুজনে একসাথে বসে সেটিং একটা হচ্ছিল। বিশ্বনাথ দা সেখানে চা খাচ্ছিলেন পাশে বসে বসে, বিশ্বনাথ দা সেই সেটিং এর সাক্ষী। বিশ্বনাথ দা, আমাদের লড়াইটা না আমরা লড়ে নিই, একটা কথা আছে জানেন তো, শুনে রাখুন, আপনি মানুষ মরে গেলে না অন্যের কাঁধে করে যায়, যতদিন বেঁচে থাকে লড়াইটা নিজের কাঁধের দমে হয়। ভারতীয় জনতা পার্টির এক একজন কর্মী সেই লড়াইটা করছে। আমি যদি আমার কথা বলি, 15 বছর ধরে এই রাজ্যে রাজনীতিটা করি, এই দলের সাথেই আছি, এই আশায় আদর্শের জন্য। কিন্তু কোথাও কি অভিমানের কোনো অভিমান নেই, কোনো অভিমান নেই, কোনো অভিমান নেই। কারণ অভিমান নেই, কারণ দলে যখন একটা ছেলে যখন জয়েন করে না, তখন রাজনীতি করতে আছে, তাকে দল বলে না এটা করে দেবো ওটা করে দেবো, সে আন্দোলন করবে, রাজনীতির মধ্যে থাকবে ভেবে আছে। বারবার সেটিং যারা বলে স্টুডিওয়ে বসে সুন্দর সেটিং নিয়ে গল্প না, আমি কারো কথা বিশ্বাস করবো না। মানে বিজেপি দলের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি স্বয়ং বলছেন যে সেটিং এর জন্য ব্যবস্থা নিতে পারেন। আমি কে বিজেপি দলের মধ্যে? দ্বিতীয় যেটা বলতে চাই, গত দুটো মন্ত্রিসভায় একজন কেন্দ্রীয় মন্ত্রী রেখেছে। আমি বলি পশ্চিমবাংলা দখল করব আর উন্নয়নের বার্তা পশ্চিমবাংলায় বিকল্প উন্নয়নের ভাবনা দিব না, আমি পশ্চিমবাংলাকে কতটা গুরুত্ব দেই তাতে তো বোঝা যায়। কতগুলো প্রকল্প আমি জেনারেলি বিশ্বনাথ দাস সব বিষয়ে দ্বিমত হলো, এই একটা প্রসঙ্গে আমি সহমত, কারণ সেটিং এর ব্যাপারে ওটা তোমার পক্ষে যায়। বলতে দিন না, আপনি তো অধ্যাপক ধৈর্য ধরার অভ্যাস রাখুন। আচ্ছা, বিশ্বনাথ একটা কথা বললেন যে তৃণমূল নাকি হিন্দুদের শরণার্থীদের পক্ষে নেই ইত্যাদি ইত্যাদি। আমি জানি না কোথা থেকে পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে এসআইআর এর ফলে যারা সবচেয়ে বেশি বিপদে পড়বেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মতুয়া জনগোষ্ঠী, যাদের মধ্যে ভক্ত, পাগল, দলপতি, গোসাই প্রত্যেকে রয়েছেন, তপশিলি জাতি উপজাতির মানুষরা রয়েছেন। দ্বিতীয় কথা, একটা মিথ্যের বিনির্মাণ সমান আগের দিন থেকে হচ্ছে। 2208টা বুথে নাকি একজন মানুষেরও 20 বছর ধরে শেষ করেনি, পরে রেকটিফাইড সংখ্যাটা এখন নাকি 400 বা 700 না, 29 আরো ম্যাজিক। এবার আমি শেষ করে এবার আমার বলতে দিন। গত কদিন আগে কালীগঞ্জের লোকসভার উপনির্বাচন হয়েছে, সেই লোকসভার উপনির্বাচনে 6000 নাম ডিলিট হয়েছে লোকসভা উপনির্বাচন আগে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা বলা হচ্ছে 2002 থেকে নাকি নাম ডিলিট হয়নি। আরে আইআর কেউ বলেনি অরূপ, সরি, অন্য কোন সংবাদ মাধ্যম বলেছে, তার দ্বারা আমি নেব কেন? এটা 80,000 এই বছরে 80,000 বুথের মধ্যে যদি 2% বুথে সত্যি কোনো মানুষের নাম বাদ না মৃত না হয়ে থাকে, লোকটাকে কি জোর করে মেরে ফেলতে হবে? আমি দুটো কথা বলবো। এক হচ্ছে সন্দেহজনক কোথায়, এক হচ্ছে কেউ বলেনি 2002 থেকে 2025 অব্দি কেউ মারা যায়নি, কেউ বলেনি। যারা বলছেন তাদের সঙ্গে এবিপি আনন্দের আমরা যেটা বলিনি তার দায়িত্ব আমি নিতে পারবো না। অনেকে গুলিয়ে ফেলেছেন অন্য সংবাদ মাধ্যমে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু অরূপ মারাত্মক কথা বললো। এই কোন ম্যাজিকে একটা ফিগার 48 ঘন্টা আগে 2208 থাকে? এক সেকেন্ড, বলবে তো সেটা না, ওই জল কারা জল মিশিয়েছে দেখতে হবে তো, সেটা কি করে 480 বা 450-এ নাবে, আর 48 ঘন্টা পরে সেটা 29-এ নাবে? নির্বাচন কমিশনকে এই জবাব দিতে হবে যে কারা দুধে জলটা মিশিয়েছিল এবং তারপর আলটিমেটলি জলটা কারা ছাঁকলো। একদম, এবং এখানেও বলতে হবে যে এখানেও সেটিং আছে কিনা। আমি অর্পের সাথে একমত। র্যাঙ্ক টু ফাইল আমি যখন বলছি যে ইলেকশন কমিশন, তখন বিডিও, আপনি আমার সাথে একমত, বিডিও, এসডিও, ডিএম থেকে শুরু করে, অর্থাৎ পরিষ্কার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত আছে এই এসআইআর কাজে, তাদের গভীর ষড়যন্ত্র ছাড়া এই ধরনের রাজ্য প্রশাসন এই ফিগারের দায় এড়াতে পারে কিনা? পারে না। আমি তো সেই কারণে বলছি যে সুমনদা, কি কারণে সেদিন 2208টা বুথে একজনও মৃত পাওয়া যায়নি, পরে 24 ঘন্টার মধ্যে পাল্টে গেল, এই দায় কার?
কে সেই জল মিশিয়েছিল। এবং তারপরেও আমি আপনাকে বলছি ৭,৮০০ বুথ যেটাতে 0 থেকে 10 জনের মৃত দেখানো হয়েছে, সেখানে যে রেকটিফিকেশন গুলো হচ্ছে প্রতিদিন হচ্ছে, আপনি বলছেন এখন 22 জন না 23টা, 29 থেকে 29। এইবার প্রশ্নটা হচ্ছে সেটা রেকটিফিকেশনের নাম করে 1-2 জনের নাম বাদ দিয়ে সেটা শুদ্ধিকরণ হচ্ছে না তো? আমি একটা ফিগারে আসবো। বিহারে ভোটের সময় যারা কত পার্সেন্ট ভোট পড়েছে আফটার দ্য পোল পার্সেন্টেজ বলতে পারে না, সেই নির্বাচন কমিশনের এফিসিয়েন্সি নিয়ে নির্বাচন কমিশনের জবাব নিঃসন্দেহে নির্বাচন কমিশনকে দিতে হবে। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে গত পরশু অর্থাৎ আবার 48 ঘন্টা পর নির্বাচন কমিশন যখন এই ফিগারটা দিল যে 0 সবকটা ফর্ম ফেরত এসছে 2208, তালিকাটা কিন্তু সেইখানে শেষ হয়ে যায়নি। একটা মাত্র ফর্ম ফেরত এসছে, সেই পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 542। 2টো মাত্র ফর্ম ফেরত এসছে, তার সংখ্যা হচ্ছে 420। 3টে এসেছে, তার সংখ্যা হচ্ছে 372। 374 4টে, এখান থেকে 1 থেকে 10 অবধি অফিসিয়াল ফিগার। সুতরাং আমাদের জানতে হবে যে 2200 সংবাদ মাধ্যম এবং সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের চাপে 2208টা ম্যাজিকে 29-এ এসেছে। এ মারাত্মক মিথ্যের বিনির্মাণ কারা করছে? যদি নির্বাচন কমিশন ভুল সূত্রে থাকে, কারা সেই ভুলটা করেছিল? ভুল ইচ্ছাকৃত কিনা মানুষের কথা জানতে চাইবে। তুমি তো অসুবিধা নেই। তোমাদের অসুবিধা কোথায়? তোমাদের প্র্যাকটিক্যালি অসুবিধাটা কথা আমি বুঝতে পারছি না। যারা মারা, দেখো আমরা যখন ল পড়েছিলাম ডেড বডির কিছু রাইট থাকে, মানে কনস্টিটিউশনাল রাইট, মধ্যে ভোট দেওয়ার রাইটটাও ছিল। মরা মানুষের ভোটাধিকার তৃণমূলের এই দুর্দান্ত লড়াই, ভুলে যাবে কি? মরা মানুষের সরকারি তথ্য আমরা যখন প্রকাশ করছি তখন সেই সরকারি তথ্য এমন হতেই পারে কোনো সরকারি তথ্য যেটা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। ফলে তথ্য প্রকাশের আগে যারা তথ্য প্রকাশ করছেন তাদেরকে কিন্তু সঠিকভাবে বলে দিতে হবে যেটা ফাইনাল তথ্য কিনা। নির্বাচনের সময় যেটা ফাইনাল তথ্য না হলে নির্বাচন কমিশন তা প্রকাশ করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা কোনো অনগোয়িং প্রসেসের প্রতিদিন নিয়ে হচ্ছে না। তার কারণ যখন বিএলও তার বিএলও অ্যাপে গিয়ে পুরোটা তিনি যখন পেশ করছেন সেটা ফুল অ্যান্ড ফাইনাল, তারপরে প্রতিদিন যদি এডিট হতে থাকে 2208 29-এ নাবে সন্দেহ জাগে। যখন কারসাজি ধরা পড়েছে আপনাদের গুতোতে, মানে মিডিয়ার গুতোতে, এখন রেকটিফিকেশনের নাম করে এটা 1-2টো নাম বাদ দিয়ে কেবলমাত্র বিশুদ্ধকরণ দেখানো হচ্ছে না তো? পুরোটা আরেকটা কারসাজি না তো? মানে প্রকৃত বিশুদ্ধীকরণ হলো নাকি 1-2টো নাম বাদ দিয়ে আমরা পাওয়া গেছে? একদম চলে ধুলো দেওয়া হলো। এই প্রশ্ন থাকবে। কিন্তু এই ভূত আর মানুষের কথা হচ্ছে জ্যান্ত মানুষ, অন্তঃসত্ত্বা একজন মহিলা, তার গোটা পরিবারকে প্রায় ভূত বানিয়ে দেওয়ার চক্রান্ত যেটা হয়েছিল সোনালী বিবি এবং তার পরিবারে, সেই ঘটনায় প্রথম দিন থেকে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন যুক্তিতক্ক একটার পর একটা অনুষ্ঠান করেছি। আজকে অবশেষে শেষ পর্যন্ত ওই আবার শব্দটা ব্যবহার করব, একটু স্থূল শব্দ, সুপ্রিম কোর্টের গুঁতোয় তাদের অবশেষে দেশে ফেরত নেওয়ার পরিস্থিতি এসছে। পরের প্রতিবেদন। আমার পেটে বাচ্চা শয়তান আছে, আমাদেরকে দেশে ফিরবার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। অবশেষে কি শেষ হতে চলেছে 161 দিনের অপেক্ষা? খুব তাড়াতাড়ি কি ভারতে ফেরানো হবে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে? বুধবার সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মানবিকতার খাতিরে সোনালী বিবি ও তার ছেলেকে ভারতে ফিরিয়ে আনা হবে। এর আগে সোমবার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পান অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জন, যাদের মধ্যে রয়েছে সোনালী বিবির 8 বছরের ছেলেও। সেদিনই ফের একবার সোনালী বিবিদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। জেল থেকে ছাড়া পাওয়ার পর চাপাই নবাবগঞ্জের একটি ভাড়া বাড়িতে উঠেছেন সোনালী বিবিরা। দিন গুনছেন দেশে ফেরার অপেক্ষায়। আমরা কি অপরাধকে আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে, আমরা জলদি জলদি অনুরোধ করছি আপনাদের কাছে, আমাদেরকে জলদি দেশ ফেরত ব্যবস্থা করুন। একটা শয়তান সন্তান আছে, টাইম নাই বেশি, 9 মাসে চলছে। ভারত সরকারকে বলতে চাই কিন্তু জোরাত করছে, আমাদেরকে জলদি আমাদের দেশ ফেরত করছে, পাঠান দেন। খুশি আছি বহুত, আমি আনন্দ আছি। আমরা ভারতের নাগরিক, ভারতের সব কিছু পূর্ব আছে, তা সত্ত্বেও বাংলাদেশে পড়ে থাকলো 6 মাস থেকে, এবং তার ছেলে পড়াশোনা সেগুলো বাদ হয়ে গেল, ছেলেগুলো পড়তেও পেলে না, তার স্কুল মিস্কুল সব বন্ধ হয়ে গেল।
কাজের সূত্রে স্বামী দানিশ শেখের সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17 জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশি বলে দাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। সেই থেকে দীর্ঘদিন বাংলাদেশে জেলে কাটানোর পর এখন জামিন পেয়েছেন তারা। দিল্লির পুলিশ ধরা ছিল, আমরা বাংলা কথা বলছিলাম, কাজে গেছিলাম, সেই লেগে আমাদেরকে ধরে আমাদেরকে পুষিং করেছে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির লেগে আজকে আমরা জেল থেকে বের হচ্ছি। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ। আমরা দেশ যেতে চাই, আমাদের খুব সমস্যা হচ্ছে। সোনালী বিবিদের দুর্দশা নিয়ে বুধবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান সিটিজেন, তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশ ব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। বুধবার সোনালী বিবির মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কেন্দ্রীয় সরকার মানবিক কারণে সোনালী বিবি এবং তার 8 বছরের ছেলে সাবিরকে ভারতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, যেহেতু সোনালীকে দিল্লি থেকে হেফাজতে নেওয়া হয়েছিল, তাই সলিসিটর জেনারেল জানিয়েছেন তাকে আগে দিল্লিতে ফিরিয়ে আনা হবে, তারপর তাকে বীরভূমে তার বাবার বসবাসের জায়গায় পাঠানো যুক্তিসঙ্গত হবে। এরপর সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে নির্দেশ দেয়, সোনালী বিবির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে তার ছেলের যত্ন নেবারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। লক্ষ লক্ষ ঢুকিয়েছে মমতা, সেই ভেজালের মধ্যে একটা হয়তো একটা দুটো আসলও পড়ে যেতে পারে, সেটা আইন যা আছে তাই হবে। আমরা ভারতীয়দের পক্ষে, যে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন, বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই। পশ্চিমবঙ্গ সুরক্ষিত হলে ভারত সুরক্ষিত থাকবে। শেষ অবধি কবে ঘরে ফিরবেন সোনালী বিবিরা? এটাই এখন মূল প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মুশকিল হচ্ছে যে ভোট যত আসছে এগুলো আর বিচ্ছিন্ন ইস্যু থাকছে না। এসআইআর বলুন, এই বাংলাভাষী বাংলাদেশি বিতর্ক বলুন, এর ভেতরে দুর্ভাগ্যজনকভাবে একটা আন্ডারলাইন্ড ইস্যু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় মেনুকরণ। কেন এত বড় কথা বললাম? এর পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো যে এ রাজ্যে তৃণমূল বিধায়ক তিনি বাবরি মসজিদ করছেন, কিন্তু বিষয়টা ওখানে থামছে না, জলও ওইখানে আটকে থাকছে না, অনেক দূর গড়াচ্ছে। কত দূর গড়াচ্ছে এবার তার বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। 33 বছর পর ফের একবার 6 ডিসেম্বরের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবরি মসজিদ। তবে এই বাবরি মসজিদ প্রস্তাবিত এবং মুর্শিদাবাদের বুকে তৈরি করবেন বলে জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জাঘিরে এখন রাজনৈতিক মহল আলোড়িত। জাঘিরে দলের অন্দরেই সমালোচিত তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত। বিজেপির কিছু নেতা, আরএসএসের নেতারা বলছেন 1 কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে। এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ হয়তো পরিচিত করেছেন। পাল্টা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। ওনার মতো দ্বিচারিতা লোক, ওনার মতো মানে কি বলবো লোভী মানুষ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে 9 বছর ধরে আছেন, তিনি মানুষের জন্য কি করেছেন? মঙ্গলকোটে ঝাঁটা খেয়েছিল। ও আগে বামফ্রন্ট সরকারের টাইমে ও পুলিশের সিকিউরিটি, একটা মৌলানার পুলিশের কিসের সিকিউরিটি দরকার? এখনও ওই দাড়িয়ার টুপি রেখে মুসলিম সমাজের কাছে শো হয়ে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় থেকে কটা কাজ করেছে। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়লেও শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাসে অনড় হুমায়ুন কবির। দেখুন, কাকে পাশে পেলাম কাকে পাশে পেলাম না এ নিয়ে আমি কোনো চিন্তিত নই, বিচলিত নই। আমি আমার সিদ্ধান্তে অটুট আছি।
যে 6 তারিখ আমি বেলডাঙ্গার কোনো জমিতে, যে জমি আমার ট্রাস্টির নামে, সেই ট্রাস্টির জমিতে আমি বাবরি মসজিদের শিলান্যাস ভিত্তি স্থাপন করব। ধর্মীয় জিগির যেই তুলেছে তৃণমূলের পছন্দ হয়ে গেছে। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জির মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছে, ডাক পেয়েছে হুমায়ুন কবির। অর্থাৎ এই ধর্মীয় জিগির তুলে পশ্চিম বাংলার ভোটকে, পশ্চিম বাংলার জনগোষ্ঠীকে ধর্মীয় বিভাজনের কাজ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী করাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এই রাজ্যের ক্ষেত্রে। এরই মধ্যে মঙ্গলবার সন্ধেয় মুর্শিদাবাদের বহরমপুর পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে কি মুখ খুলবেন তিনি? আদৌ কি হুমায়ুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঝুঁকি নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, দুর্ভাগ্য এখন এ রাজ্যেও ভোট আসা মানে ধর্মীয় মেরুকরণ। রাম মন্দির, বাবরি মসজিদের মামলা মিটে গেছে, কিন্তু এত বছর পর 26শে ভোটের আগে আবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ জন্ম নিতে চলেছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সরবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ করতে চলেছেন। আমার পরের বক্তা বাকিবুল্লাহ মোল্লা, আপনারা দেখুন যে এমনিতেই 6ই ডিসেম্বর গোটা দেশের কাছে একটা অত্যন্ত স্পর্শকাতর দিন। এই দিন রাজ্যের শাসক দলের একজন বিধায়ক তিনি বাবরি মসজিদ শিলান্যাস করবেন বলে বদ্ধপরিকর। ব্যাস, উল্টো দিকেও যারা মেরুকরণ চাইছেন তাদের পোয়াবারও। বঙ্গীয় রামসেবক পরিষদ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন ওই মুর্শিদাবাদের সাগরদিঘিতেই রাম মন্দির করার উদ্যোগ নিয়েছে। দুপক্ষেই এইভাবে পরিকল্পিত উদ্যোগ যদি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়, আমার স্পষ্ট প্রশ্ন আজকে তার দায় কার? আমার পরের বক্তা বাকিবুল্লাহ সাহেবের কাছে যাব। আপনার মনে হয় না যে এই উত্তেজনা সৃষ্টির পরিকল্পিত চেষ্টার বিরুদ্ধে সবার সরব হওয়া উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ। সর্বপ্রথমে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমাদের কাছে অত্যন্ত খুশির যে আমরা এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে আছি। এটা ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি। তার সাথে সাথে আমরা বাংলায় আছি, বাংলার সংস্কৃতি, বিভিন্ন উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করি। আজকের আমাদের যেটা হাদিস শরীফ, আমাদের নবী বাণী আমরা বলি, আমাদের মহানবী বলেছেন যে যদি কোনো ব্যক্তি স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য একটি মসজিদ গৃহ নির্মাণ করে, মহান স্রষ্টা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবে। আজকে মসজিদ আমাদের কাছে স্রষ্টার ঘর হিসাবে আমরা জানি, গোটা বিশ্বের সমস্ত মুসলিমরা জানে। বাবরি মসজিদ আমাদের কাছে যেটা বাবর তৈরি করেছিল, বাবরি মসজিদ যতটা আমাদের কাছে গুরুত্ব বাবরের নামে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদে মোহাম্মদ, মানে আমাদের প্রফেক্টের নামে যদি কেউ মসজিদ করে। কারণ আমাদের কাছে স্রষ্টার পরে এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা আমাদের প্রফেক্ট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি। আমরা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা যেমন নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল। আমরা নিজ ধর্মে আমরা বিশ্বাসী, নিজ ধর্মকে আমরা যেমন মানি, পরধর্মকে আমরা শ্রদ্ধা জানাই। আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা কথা বলতে পারি, বাবরি মসজিদ যেটা আমাদের উত্তরপ্রদেশে ছিল সেটা একটা বিতর্কিত বিষয়। মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এটা একটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। আমি এই বিষয় নিয়ে যে মসজিদ আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব তৈরি করতে যাচ্ছেন আগামী 6ই ডিসেম্বর, আমি বলবো যে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই মসজিদের নামটা নিয়ে আমার শুধু আপত্তি, মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, কারণ মসজিদ তৈরি করা যেতেই পারে। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। যে এই রাজ্যে এবং এই দেশে হাজার হাজার মসজিদ আছে, তা নিয়ে কারুর কোনো আরো মসজিদ তৈরি কারুর কোনো বক্তব্য নেই। কিন্তু 6ই ডিসেম্বর এবং এই উদ্যোগে আপনার যে আপত্তির কারণ যদি একটু ক্লারিফাই করেন।
আমি পরিষ্কার কথা বলতে পারি যে বিষয়টা সুপ্রিম কোর্টে তারিখ আর নাম এই দুটো দিয়ে আপনাদের বক্তব্য যদি বলেন। 6ই ডিসেম্বর আমরা সংহতি দিবস হিসাবে জানি। এই দিনে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সংহতি দিবস পালন করে। আমি আমার এই নামটা নিয়েই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মাননীয় বিধায়কের কাছে অনুরোধ করব যে নামটার বিষয় নিয়ে আমাদের আপত্তি আছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ তৈরি করতেই পারে, আমরা সমস্ত রকম সহযোগিতা করতে পারি এবং করব। আমরা এই আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বলতে পারি, কিন্তু নামটা নিয়ে আমাদের চরম আপত্তি আছে। কারণ এই নামটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসছে এবং এটা নিয়ে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই আমি মাননীয় বিধায়কের কাছে অনুরোধ করব, নামটা নিয়ে আমাদের আপত্তি আছে, যদি নামটা চেঞ্জ করা যায়। অর্থাৎ আপনি বলছেন নেপথ্যে যেন ধর্ম এবং ধর্মচরণই থাকে, রাজনীতি না থাকে, যে ধর্মের জন্য মসজিদ, কোনো তো আপত্তির কিছু নেই। একদম তাই, কারণ আমরা বাংলায় আছি, বাংলার মানুষ, আমরা এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ একই সাথে বসবাস করি। এই বাংলায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে যেতে চাই। এখানে আমরা জন্মগ্রহণ করেছি, আবার এখানে আমাদের কবর হবে। এই বাংলায় যেন অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, প্রশাসনকে এই বিষয়ে দেখা উচিত। অবশ্যই আমি শাসক দলের প্রতিনিধি আমার অত্যন্ত ভালো লাগলো, খুব দারুণ বলেছেন। দেখো, হুমায়ুন বাবু একটা মসজিদ বানাচ্ছেন, উনি যদি মানে প্রয়াত জাহিরউদ্দিন সাহেবের নামে একটা মসজিদ বানাতেন ওনার বাবা, তাহলে আমার আপত্তির কিছু ছিল না। হুমায়ুন কবির মানে বাবরকে নিজের বাবা কেন মনে করলেন, তার উত্তর উনি দেবেন। সেকেন্ড একটা প্রশ্ন আমার ইমাম সাহেবকে আছেন, উনি তো ইমাম অ্যাসোসিয়েশন থেকে। আচ্ছা, রিসেন্টলি একজন মুসলিম ভদ্রলোক, সে দাড়ি টুপি নিয়ে পড়েন ইমাম সাহেবের মতোই, তার দাড়িটাকে খুলে ফেলছে একটা এআই দিয়ে, তৃণমূলের এক মুখপাত্র পোস্ট করলেন, বলেন কেএফসি মুরগি। একটা মুসলিমের টুপি দাড়ি খুলে গেল, কেএফসি মুরগি। সেকেন্ড, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দুধ দেওয়া গরু মনে আছে আমাদের। আমার ইমাম সাহেবকে একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি অজ্ঞ, আমি জানি না, উনি শূন্য বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলেন, ইন দ্য নেম অফ আল্লাহ। আচ্ছা ইমাম সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ইমাম সাহেব? আমি জানতে চাই, জাস্ট আউট অফ কিউরিওসিটি। না, এটা বলি আপনাকে, আপনি যেটা আমাকে জিজ্ঞাসা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, এর মানে হচ্ছে মহান স্রষ্টা ব্যতীত অন্য কোনো উপাস্য না। এক্স্যাক্টলি, মানে দ্যাটস মাই পয়েন্ট। যখন শেখায় আমার সর্বধর্ম সম্ভব, আমার মুখ্যমন্ত্রী কিন্তু ওনার বাকি কথাটা তুমি কেন ইগনোর করবে যে উনি বলছেন আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্য ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল। চমৎকার বলেছেন। মুখ্যমন্ত্রীর প্রতি আমি একটা কথা আপনাকে বলবো, আমার মুখ্যমন্ত্রীর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার মুখ্যমন্ত্রী তো একদম মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, হিন্দুদের বা মুসলমানের মুখ্যমন্ত্রী তো নয়। যখন দাঁড়িয়ে বলে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, তখন তো গায়ে লাগবে সুমনদা। সুমন, সমস্যাটা হচ্ছে এখানে বিজেপির রাজনীতিটা তো হিন্দু আর মুসলমানের শুরু আর ভারত আর পাকিস্তানের শেষ। আমি তার বাইরে বেরিয়ে আমার একটাই কথা, দেখুন ইমাম সাহেব যেটা বলেছেন একদম উনি একদম মানবিকতার জায়গা থেকে বলেছেন। আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করতে চাই। মানবিকতাও না, ধর্মের জায়গা থেকেও একদমই আমি রবীন্দ্রনাথের বাইরে যেতে চাই না। আমি শুধু বলি রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতের প্রথম স্তবকটা আমরা গাই, পরের স্তবকের প্রথম দুটো লাইন, অহরহ তব আহ্বান ও প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, যারা সেই বিধায়ক বলছে আমি বলছি এখানে রবীন্দ্রনাথ এসে প্রশাসনিক নির্দেশ দেবেন না। দেখুন একটা জিনিস, যদি বাবরি মসজিদ নিয়ে এত কথা হচ্ছে, বাবরি মসজিদ ধ্বংসের জন্য তো বিজেপি কি সারা ভারতবর্ষ দায়ী করে? সারা ভারতবর্ষ দায়ী করে। আমি বলছি যে দলীয় শৃঙ্খলার এত কথা তো তোমরা বলো, হুমায়ুন কবিরের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা তার বাইরে তিনি শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করেছে, তাকে নোটিশ পাঠিয়েছে, কালকে মুখ্যমন্ত্রী সভা আছে মুর্শিদাবাদে। আমি ওকে শুধু মনে করিয়ে দিই, শোকজ করার কথা বলছিল। শোকজ করার পর হুমায়ুন কবিরের প্রথম অন ক্যামেরা বক্তব্য ছিল যে আমার কাছে দলের থেকে ধর্ম বড়। হ্যাঁ, কিছুদিন আগে মনে আছে তৃণমূলের একটা আরো কিছু বলেছিলেন, ত্রিস্তরীয় শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছিল। এবার কে কার শৃঙ্খলা রক্ষা করে, কোন কমিটি, এই হুমায়ুন বাবুর বিষয়টা নিয়ে সত্যিকারের যে ত্রিস্তরীয় কমিটির মধ্যে কোন স্তরীয় দায়িত্ব নিল, অর্থাৎ লোকসভা লেভেলের না পঞ্চায়েত লেভেলের তৃণমূলের কমিটি দায়িত্ব নিল, একটু জানতে পারলে ভালো হতো যে এইভাবে একজন মানুষ বাবরি মসজিদের কথা বলছেন বারবার করে, তাই নিয়ে অনেক বিতর্ক আছে এবং তাই নিয়ে কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য আমরা অন্তত শুনতে পাই। এবং শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ বাকি বিল্লার মতো একেবারে স্পষ্ট তাদের অবস্থান স্পষ্ট, অবস্থান খুব স্পষ্ট। আমাদের
আমি এইখান থেকে রাজ্যপাল তার সাংবিধানিক অধিকার আছে কিনা আমি সত্যি জানি না, আমি আইনজ্ঞ নই, কিন্তু তিনি বলছেন যে পরিস্থিতি ঠিক রাখার জন্য 6ই ডিসেম্বর তার সরকারকে পদক্ষেপ নিতে হবে। এমনকি প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলছেন রাজ্যপাল আনন্দ বোস। সিভি আনন্দ বোসের কথায় প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন কবির। তিনি মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচিত সরকার আছে, রাজ্যপাল আইন শৃঙ্খলা নিয়ে না ভাবলেও চলবে। কার্যত বলেছেন যে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের ভাবনার কোনো সাংবিধানিক বৈধতা নেই। পরের প্রতিবেদন। 6 তারিখ আমি বাবরি মসজিদের শিলান্যাস ভিত্তি স্থাপন করব। দিদির কথাতেই করছে, দিদির পরামর্শই করছে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে এখন জোর চর্চা। বিধানসভা ভোটের আগে হুমায়ুনের এই পদক্ষেপের ফলে তৃণমূলের কি ক্ষতি হবে, নাকি সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট রাখতেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের কথাতেই হুমায়ুনের এই কৌশল, তা নিয়ে নানা মুনির নানা মত। এরই মধ্যে 6 ডিসেম্বর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, প্রয়োজনে প্রশাসনকে সতর্কতামূলক গ্রেফতারির পরামর্শও দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বুধবার মুখ খুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি যদি প্রিভেন্টিভ কোনো আইনকে ভেঙে থাকি বা সেটা যদি প্রশাসনের কাছে আমার বিরুদ্ধে সেই ধরনের কোনো অভিযোগ থাকে, তাহলে নিশ্চয়ই পুলিশ আমাকে ছাড় দেবে কেন, নিশ্চয়ই অ্যারেস্ট করবে। উনি যে ডাইরেকশন দিচ্ছেন, আইন তো কারো ঊর্ধ্বে না, রাজ্যপাল তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব না, আইন শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার আছে। যদিও প্রশাসন হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে বলে মনে করছে না বিরোধীরা। দিদির দলের লোক দিদিকে আর বাধা দেয়? দিদির দলের ভাই, দিদির দলের লোক, দিদির দলের হয়ে রাইট করে, দাঙ্গা করে, দিদির দলের ভোট করে, দিদির দলের এখনো এমএলএ হয়ে আছে। দিদি থাকতে তার কিছু হয় বলে আমার মনে হয় না, দিদি তাকে রক্ষা করবে। এই বাবরি মসজিদ এখানে তৈরি করার যে নাটক শুরু হয়েছে, এটা তৃণমূলের গেম প্ল্যান নয় তো? রাজ্যপাল এই রাজ্যের প্রধান নাগরিক, তিনি এই রাজ্যের প্রশাসনকে যে কোনো বিষয়ে উপদেশ দিতে পারেন। অতএব রাজ্যপালের এই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণার পরই পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা। 2025-এর 6ই ডিসেম্বর অথবা 2026 সালের 22শে জানুয়ারি আমরা এর ভিত্তি স্থাপন করব। এই নিয়ে আমাদের চ্যারিটেবল ট্রাস্টের মিটিংও শুরু হয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, মুশকিল হচ্ছে যে শাসক দলও তাদের বিধায়কের এই বাবরি মসজিদ গড়ার উদ্যোগে সম্পূর্ণ নীরব। এর আগে যখন ওই বিতর্কিত কথা বলতেও আমার খারাপ লাগে, 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন এই হুমায়ুন কবির, তখনও বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা। আমি জানি না অবশেষে তিনি কিছু বলবেন কিনা, কিন্তু আমার পরের বক্তা স্বামী পরমাত্মানন্দর কাছে আমার প্রশ্ন থাকবে, এই যদি চলতে থাকে শিগগিরই এ রাজ্যের মেক নো মিস্টেক প্রত্যেক জেলায় জেলায়, তারপর প্রত্যেক ব্লকে ব্লকে একটা করে বাবরি মসজিদ আর একটা করে রাম মন্দির তৈরি হবে। আমি বলছি রাম মন্দিরও এই জন্য বলবো যে ওই মুর্শিদাবাদের সাগরদিঘিতেই পাল্টা আরেকটি সংগঠন রাম মন্দিরের কথা বলছে। আমি বলছি যেন পশ্চিমবঙ্গে কল্পনা করুন, কোনো শিল্প লাগবে না, কর্মসংস্থান লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু একটা করে মন্দির আর মসজিদ হলেই চললো। আমি বলছি এটা কি রাজ্যের উন্নয়ন বা অগ্রগতির পরিচয় নাকি? আমরা কোন দিকে এগোচ্ছি? সব থেকে বড় প্রশ্ন, এগোচ্ছি না পিছোচ্ছি? স্বামী পরমাত্মানন্দ। উপনিষদ একটা ভারী সুন্দর কথা বলেছে, যেটা সনাতন ধর্মের আঁতের কথা, রবীন্দ্রনাথের ভাষায়, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। আমরা সনাতনীরা এইভাবে বিশ্বাস করি। ফলে যারা পুরনো সমস্যাকে আবার জাগিয়ে তুলতে চাইছে বাবরি মসজিদ করে, কিংবা তার পাল্টা দিয়ে যারা রাম মন্দির করতে চাইছে, আমি বলবো এই দু দলই আহাম্মক। কোনো মৌলবাদকেই স্বীকার করা যাবে না। যেমন ইসলামের মৌলবাদ স্বীকৃত নয়, ঠিক তেমনি হিন্দু মৌলবাদও স্বীকার করা যাবে না।
কিন্তু সবচেয়ে দুঃখের কথা এই, গত 1 মাস ধরে যে ধর্মীয় হুমকি চলছে তার বিরুদ্ধে, তার প্রেক্ষিতে প্রশাসনিক প্রধানের একটাও কোনো বক্তব্য নেই, একটাও কোনো মতামত নেই। এটা সবচেয়ে দুঃখের। আসলে কি প্রশাসনিক প্রধান চাইছেন যে যখন হিন্দু ভোট খানিকটা হাতছাড়া হয়ে যাচ্ছে, সামনে এত বড় ভোটের ময়দান, তখন মুসলিম ভোটকে কনসোলেট করবার জন্য এরকম ঘুর পথে আর চোখে তাদেরকে একত্রিত করা? আমরা অনেক সময় সেটা করি না, যে সোজাসুজি না গিয়ে ঘুর পথে খাই। যদি মসজিদ সেখানে করতেই হয়, মসজিদ হওয়াতে কোনো আপত্তি নেই। স্বাধীন দেশে এটা গণতন্ত্রের দ্বারা চালিত একটি রাষ্ট্র, এটা কোনো ধর্মতন্ত্রের দ্বারা চালিত রাষ্ট্র নয়। ফলে যে যে সম্প্রদায় আছে তারা তার নিজেদের উপাসনালয় তৈরি করতেই পারে, কিন্তু এই উপাসনালয়টার নাম বাবরি মসজিদ কেন? কিংবা ওই যে আরেক দল বলছে রাম মন্দির করবে, সেটার নাম রাম মন্দির কেন? সেখানে কেন নবীর নামে, সেখানে কেন কাটরার নামে একটা মসজিদ হবে না? সেখানে কেন অন্য কোনো মন্দির হবে না? পরমাত্মার নামে সেখানে, ভগবানের নামে সেখানে, দেবীর নামে সেখানে অন্য কিছু হবে না? কিন্তু আমাদের যে উন্নয়ন, সে উন্নয়ন যদি কেবল মন্দির কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, উপাসনালয় কেন্দ্রিক হয়ে যায়, তাহলে আমাদের শিক্ষার দরকার নেই তো, আমাদের স্বাস্থ্যের দরকার নেই তো, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বনের দরকার নেই তো। ধর্ম মানে কেবল টিকি, ছাপা, দাড়ি, টুপি, কতগুলো বিশেষ পোশাক, আচার আচরণ, তাই তো? সেখানে মানবিকতার কোনো মূল্য নেই তো, সেখানে দেশের অগ্রগমনের কোনো জায়গা নেই তো। এটা তাহলে স্বীকার করে নিতে হবে। আসল কথা হচ্ছে কোনো না কোনোভাবে ধর্মের সঙ্গে রাজনীতিকে জুড়ে সারা দেশময় যে লঙ্কাকাণ্ড করবার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ হোক। আমরা সকলে যেন মানবতার লক্ষ্যে এগোতে পারি, সেটা যেমন অন্য ধর্মের মূল কথা হওয়া উচিত, সনাতন ধর্মের মূল কথাও কিন্তু তাই। অতএব সেই দিকে আমরা যদি এগোতে পারি, আমার মনে হয় সেটা খুব ভালো। অসাধারণ। আমি বলছি যে বিশ্বাস করুন, মাঝে মাঝে এই অনুষ্ঠান করতে করতে খুব হতাশ লাগে। আবার মাঝে মাঝে যখন ওই সুড়ঙ্গের ওপারে আলোটা খুব উজ্জ্বলভাবে দেখা যায়, দেখুন একেবারে পরিষ্কার সমস্ত কিছু ছেড়ে ধর্মের মধ্যে আছেন এই রকম হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের দুজন এই স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের 2025-এ, শুধু পশ্চিমবঙ্গই বা বলছি কেন, আমাদের গোটা দেশের, গোটা পৃথিবীর কি চাই। আমরা কি এখনও ওই মন্দির বনাম মসজিদের লড়াইতে নিজেদের আটকে রাখবো? আমাদের পরের প্রজন্ম, তাদের শিল্প চাই না, কর্মসংস্থান চাই না, চাকরি বাকরি চাই না, ভাত চাই না, মাথার ওপর ছাদ চাই না, শুধু ধর্ম, মসজিদ আর মন্দির চাই। এইটা রাজনীতিবিদরা বললে তাতে বিশ্বাসযোগ্যতার অভাব থাকতে পারে, কিন্তু যখন একজন টিকিধারী গেরুয়াধারী মানুষ বলেন, বা একজন ওই তথাকথিত ওনার কথায় বলছিলেন যে দাড়ি ওলা ধর্মপ্রাণ মুসলমান বলেন, ধর্মপ্রাণ হিন্দু বলেন, আমি বলছি সত্যি সত্যি মনটা ভরে যায়, আরও বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে। আমি বলছি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, ওয়াকফ, একেবারে রাজনৈতিক প্রতিবেদন, নিজেকেও মাঝে মাঝে সামলে নেওয়ার দরকার হয়। তো ওয়াকফ সম্পত্তি নিয়ে সত্যি সত্যি আজকে হতাশ লাগার বদলে খুব ভালো লাগার একটা অনুভূতি হচ্ছে। ওয়াকফ নিয়ে আপনারা প্রতিবেদন দেখুন, তারপর অবশ্যই হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ের প্রসঙ্গে আসব। যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। সংশোধিত ওয়াকফ আইনের তুমুল বিরোধিতা করেছিল তৃণমূল, কিন্তু গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সমস্ত জেলা শাসককে নির্দেশিকা পাঠিয়ে বলে, ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। তারপর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও সংশোধিত ওয়াকফ আইন মেনে নিয়ে তা বলবৎ করা শুরু করে দিল? আমাদের সরকার মুসলমানকে ইয়েতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাটার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি
ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন। এই নিয়ে ঘরে বাইরে আক্রমণের মুখে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করার চেষ্টা করলেন সংখ্যালঘু ভোটারদের, কিন্তু তৃণমূলকে আক্রমণের এই সুযোগ হাতছাড়া করতে নারাজ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে জমি তৈরির চেষ্টায় ব্যস্ত আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। বুধবার এই ইস্যুতে কলকাতার বুকে মিছিল করে তারা। जो आज मुसलमान जो वोट ले रही थी ममता बनर्जी और सीएम बन रही थी, तो आज ये साबित कर दिया कि मुसलमान ममता बनर्जी बीजेपी की बी टीम है। ममता बीजेपी साथ लेके चलती है। ममता बनर्जी आज बीजेपी का ही कानून आगे चला रही है। এরই মধ্যে বুধবার মালদার সভা থেকে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থারে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কটাক্ষ করেছে বাম বিজেপি। ধর্মীয় স্থানের নাম করে এই ধর্মীয় জিগির তুলে পশ্চিম বাংলার ভোটকে, পশ্চিম বাংলার জনগোষ্ঠীকে ধর্মীয় বিভাজনের কাজ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী করাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক এই রাজ্যের ক্ষেত্রে। আরএসএস এর অত্যন্ত ভালো ছাত্রীর মতন বিজেপির চাইতেও পশ্চিমবাংলায় বিজেপির হয়ে বেশি কাজ করতে পারছেন, তার নাম মমতা ব্যানার্জি। তিনি যা বলেন আর যা করেন তা ঠিক উল্টো। ওয়াকফের ক্ষেত্রে একই জিনিস দেখা গেল। উনি যা বলেছিলেন আজকে প্রতারিত করলেন গোটা রাজ্যের বহু মানুষকে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ওয়াকফ সংশোধনী ইস্যুতে রাজ্যে নতুন করে ছড়ালো উত্তাপ। ভোটে কি এর প্রভাব পড়বে? আশাবুল হোসেন, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, রাজনৈতিক চাপানুতর চলতেই থাকবে, কিন্তু এই রাজ্যটা কোথায় যাচ্ছে? কাল মুখ্যমন্ত্রীর ডাকে তার জনসভাতেও নাকি পৌঁছে যেতে পারেন হুমায়ুন কবির। কিন্তু কথা হলো, সব পক্ষেই এই পরিকল্পনা করে রাজ্যে ভোটের মুখে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টাটা কবে বন্ধ হবে? একেবারে স্পষ্ট করে এই প্রশ্ন তোলার সময় এসেছে। আমার পরবর্তী বক্তা রাজাগোপালদার কাছে এটা নিয়ে যায়। সুমন, আমার বক্তব্য শুরুর আগে দুজন ধর্মগুরু যেভাবে বললেন, মানে তারা তাদের নিজেদের ধর্মের কথা বললেন, কিন্তু সেখানে কোনো হিংসা নেই, সেখানে পারস্পরিক বোঝাপড়ার কথা রয়েছে। আর সেই ধর্ম নিয়েই দেখা যাচ্ছে যারা রাজনীতি করেন, ধর্ম কিছুই বোঝেন না, তারা দেখা যাচ্ছে মানুষকে এমনভাবে খেপাতে চাইছেন যাতে ভোটটা ঠিক মতো নিজেদের বাক্সে পড়ে। আমরা দেখেছি কিছুদিন আগে বিহারে ইলেকশন হয়ে গেল। বিহারে সবাই জানে MOI, বিহার নির্বাচনে বহুদিন ধরে আরজেডির যে মূল চিন্তা সেটা হচ্ছে MOI, মাই। তার মধ্যে এম হচ্ছে মুসলিম, ওয়াই হচ্ছে যাদব, এক কাট্টা করে রেখে দিয়েছে। যাদবরা সেখানে 17% মতন, আর মুসলমানরা 17%, যাদবরা 14%। একবার ভোট যদি দেখেন, মহাজোটবন্ধনের ভোট কিন্তু এই 31-32% রয়ে গেছে। মমতা দিদি বুঝতে পেরেছেন যে এরকম একটা যদি ভাবনা চিন্তা করা যায়, সেই 2011 সালের নির্বাচনে জিতে এলেন সেকুলার চিন্তাভাবনার মধ্য দিয়ে, কিন্তু পরবর্তীকালে উনি নিজে মহিলা এবং মুসলমান যদি রাখা যায় তাহলে ভাবলেন যে একটা বিরাট কিছু ঘটতেই থাকলো। সেই অঙ্কই উনি এগিয়ে চলছেন। 2011 সেন্সাস বলছে পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা ছিল 27%। আপনারা কিন্তু পাল্টাচ্ছে, মানে এখন যে সমস্ত প্রজেকশনসগুলো রয়েছে 28 থেকে 35, সাধারণত দেখা যায় যারা সংখ্যালঘু তারা সেন্সাসের কাছে নিজের ধর্মটা গোপন রাখে, যখন সুযোগ আসে বলে দেয়। 35% কি তার বেশি হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, আর ওইসব দরকার নেই। কি ডাটা আমি কথা বলতে চুপচাপ থাকুন, শুনুন না। কোথা থেকে ডেটা আমি বললাম প্রজেকশন, আমি যেটা করতে বেশি বলেছি নাকি? প্রজেকশন বলেছি। চেঁচামেচি করার জায়গা দেখুন, মানে উত্তেজিত করে দিচ্ছে এই সময়টাতে। হ্যাঁ, আই এম এ ডেমোগ্রাফার, কোয়ালিফাইড ডেমোগ্রাফার। উনি আমার সাথে হাত তুলে নাচাচ্ছেন কোথেকে ডেটা বলছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাই যে 35% যদি মুসলমান যদি থাকে, তার সঙ্গে যদি লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি করে যদি 10-12% যদি এসে যায়, 15% এসে গেলে তো ভোটে জিতে গেলাম। এটাই হচ্ছে লক্ষ্য, এম স্কোয়ার, এটাই হচ্ছে লক্ষ্য। এবং সেখানে আর কাউকে বাদ দেওয়া হবে না। 2011 ক্ষমতায় এলো, আমরা 2012-তে দেখলাম যে পশ্চিমবঙ্গে প্রথম চালু হলো ইমাম সাহেব আছেন, আমার অত্যন্ত কাছের মানুষ,
ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা কোনোদিন মুসলমানরা দাবি করেনি যে সরকার থেকে ভাতা দেবে, তাদের তো ওয়াকফ বোর্ড আছে, সেখান থেকেই টাকা দেওয়া হবে, সেটাই তারা দাবি করে, সেটাই তারা পেয়ে এসেছে। সেটা আমরা দেখলাম চালু করা হলো, এই ধর্মটাকে নিয়ে আসা হলো। অবশ্যই এর ফলে 2020-তে হিন্দু যারা পুরোহিত তাদের জন্য দেওয়া হলো, এটা জাস্ট একটা ব্যালেন্স রাখার চেষ্টা। এইটা শুরু হলো পশ্চিমবঙ্গে, পরে দেখলাম দিল্লিতে এটা চালু করেছে যে মুসলমান মসজিদদের বা ইমামদের ভাতা দিতে হবে। অর্থাৎ ধর্মটাকে শুধু রিলিজিয়াস ধর্মের মতন জায়গা না রেখে যদি রাজনীতির এতে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু তাহলে তার একটা ফল পাওয়া যাবে, সেটা তারা বুঝতে পেরেছে। যারা ধর্মগুরু তারা ব্যবহার করতে চান না, তারা শান্তি চান, কিন্তু যারা ধর্মের বাইরে ধর্মকে ব্যবহার করতে চান তাদের লক্ষ্য হচ্ছে কী করে ভোটটা পাওয়া যায়। আমরা দেখেছি দেখুন ভরতপুরে যিনি এমএলএ, তিনি ঋণ শোধ করতে চাইছেন, ভালো, এটা প্রয়োজন আছে, উনি করতে চাইছেন, কিন্তু দেখুন যেভাবে উনি ঘোষণা করলেন, যে দিন উনি ঘোষণা করলেন, যে নামে উনি ঘোষণা করলেন, এবং যে দলের এখনো পর্যন্ত উনি একজন এমএলএ, দল কিন্তু কিছু বলল না। উনি ভাগীরথীর জল কি রং করবে আমরা সবাই শুনেছিলাম, দল কোনো ব্যবস্থায় নাই। আপনারা জানালেন কালকে মিটিং হয়তো উনি থাকতে পারেন। অর্থাৎ একটা চেষ্টার হচ্ছে যে মুসলমানদের মধ্যে যে কিছু অংশ তারা হয়তো কংগ্রেস বা বামেদের দিয়েছিল তাদেরকেও যদি টেনে আনা যায়, কোনো আর রিস্ক নেওয়া যাবে না, একেবারে কমপ্লিট ইসলামাইজেশন যদি তৃণমূলের দিকে নিয়ে আসা যায়। ধর্মগুরুরা যা কথা বললেন, কিন্তু যারা প্রকৃত মুসলমান, ধর্মবিরু মুসলমান যারা শুনছেন তারা বুঝবেন যে ধর্মটা কারোর রাজনীতিক পাত্রে দেওয়ার নয়, ধর্মটা হচ্ছে ভালোবাসার জায়গা, মৈত্রীর জায়গা। ইসলামই প্রথম একবার পৃথিবীকে শিখিয়েছে সমাজবাদী ধর্ম কি হতে পারে। এই সমাজবাদী ধর্ম কোনো ব্যক্তিগত স্বার্থে, কোনো পরিবারের স্বার্থে যেন না যায়, এটাই হচ্ছে দেখা দরকার। সেটাই আমাদের আজকের ইমামরা বুঝিয়েছে। না, মুশকিলটা কোথায় হয় জানেন তো? এই দেখুন, আমাদের দুই ধর্মগুরু হিন্দু এবং মুসলমান পাশাপাশি চেয়ারে বসে রয়েছেন। সমাজের একটা সেকশন চাই তারা পাশাপাশি না বসে মুখোমুখি যুযুদান হোক। এইখানেই আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। সমাজের অংশ না, সমাজের রাজনীতির অংশ, একটা অংশ। কেন সমাজের অংশ চাইছে না? আপনারা কি মনে করেন যারা সমাজে সুশীল সেজে বসে রয়েছে তাদের মধ্যে রাজাকার নেই? রাজাকাররা তাদের থেকেই আগে তৈরি হয়। আমি কেন বলছি এই কথা খুব পরিষ্কার করে, একটা কথা মনে হলো, আমি রাজাদার বক্তব্যের এমনি ভক্ত। রাজাদার হঠাৎ করে মুয়াজ্জেম ভাতার কথা মনে পড়লো, পুরোহিত ভাতাটা পরে আমি বলার পরে তখন অশ্বত্থামা হতো ইতিগজ না করে। শুনুন, একটা কথা বলছি পরিষ্কার, মমতা ব্যানার্জির সরকার হিন্দু বা মুসলমানের না, 10.5 কোটি বাংলার মানুষের সরকার। যখন কন্যাশ্রী দেওয়া হয় না, দেখা হয় না কে হিন্দু কে মুসলমান। সেই জন্যই রেড রোডের নামাজের জমায়েত থেকে ভোটের কথা না, তো আমার আপত্তিটা তো জমায়েত থেকে ভোটের কথা বলা, রাজনীতির কথা বলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন। আরো বলবো, যখন রাম মন্দিরের ছবি, রামলালার ছবি ছোট, নরেন্দ্র মোদীর ছবি বড়, কৃষ্ণের রাম না, সেটার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। হ্যাঁ, বলো না, আরো ছোট বলো, কোনো অসুবিধা নেই আমার। তার মানে দাঁড়ালো যে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ছোট ছোট প্রশ্ন আছে আমার। ফার্স্ট থিং, এখন এত অনেক ইতিহাস চর্চা হচ্ছে, এখানে রাজনীতির কথা হচ্ছে, ক্যালিফেট কি জিনিস? ক্যালিফেট হচ্ছে ওটোমান ট্রাইবকে আবার প্রতিষ্ঠা, রুল অফ খলিফা প্রতিষ্ঠা করার জন্য ক্যালিফেট, রাইট? সেই ক্যালিফেটটাকে খিলাফত নাম হলে ভারতবর্ষে চললো। সেই খিলাফত কমিটির প্রত্যেক বছরের সভা, যাদের উদ্দেশ্য হচ্ছে খলিফার শাসন প্রতিষ্ঠা করা, সেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আল্লাহ ব্যতীত আর কোনো ঈশ্বর নেই। ফার্স্ট। সেকেন্ড, প্রত্যেক বছর পুজো, সুমনদা কোর্টে আসো, কতগুলো মামলা করতে হয় দুর্গাপুজোর অনুমতি চেয়ে, বারবার সরস্বতী পুজো বন্ধ হয় কেন? আমার একটাই বক্তব্য, সেটা যে শুধু তৃণমূল বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই। ধর্মযুদ্ধের যে ইতিহাস এবং তার সঙ্গে রাজনীতি জড়িত থাকা সারা পৃথিবীতে, একে অস্বীকার করে রাজাদা বলার সময় এমন একটা ভাব অন্তত করলেন, শুনতে খুব ভালো লাগলো, শীর্ষেন্দুর গল্পের মতো আর কি, যে সারা পৃথিবীটা এত সুন্দর, কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রতি মুহূর্তে যত হত্যা, যত মৃত্যু, তার সঙ্গে কিন্তু ধর্ম এবং রাজনীতি একে
অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজকে যে অবস্থা সেটা হচ্ছে, আমরা যেমন বলি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মন্দির মসজিদ এবং রাজনৈতিক অফিসগুলো তাতে লেখা উচিত যে এতে অনেক বেশি মানুষ মারা যায় ধূমপানের চেয়ে। এটা কিন্তু মাথায়, কিন্তু পাশাপাশি ধর্মের সঙ্গে যে সুন্দরের অংশটা তাকে অস্বীকার করি কি করে? কাজী নজরুল ইসলাম লিখেছেন, কোট আনকোট, আমি পড়ছি কিছুদিন আগে আরেকটি অনুষ্ঠানেও পড়তে হলো, হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব আর দারিত্ব অসহ্য, কেননা ওই দুটোই মারামারি বাঁধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পাণ্ডিত্য, তেমনি দারিত্ব ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুটো তমার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। আমি বলছি, আমি কৃতজ্ঞ আমার এই স্টুডিওতে যে দুজন ধর্মগুরু আছেন, দুজনের কাছেই, যেভাবে তারা এই রাজ্যে, এই দেশে এবং এই পৃথিবীতে শান্তির কথা বলেছেন, তাদের নিজস্ব ধর্মের মাধ্যমে আমরা কৃতজ্ঞ রইলাম। কিন্তু এখান থেকে আমি অবশ্যই আজকের অন্যতম বড় খবরে যাব, কিন্তু তার আগে এই বিষয়ে আপনাদের মতামত। আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় মন্তব্য পাঠাচ্ছেন এবং অবশ্যই কিছু প্রশ্ন থাকে আমাদের, সেই প্রশ্নের কত শতাংশ মানুষ কি মনে করছেন। বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আরও 7টা সভা করবেন নরেন্দ্র মোদী। তাতে ভোটে কাজের কাজ কিছু হবে? আপনাদের মধ্যে হ্যাঁ কাজের কাজ হবে এমনটা মনে করছেন 62%, হবে না মনে করছেন 36%, বলতে চাননি 2%। পরের প্রশ্নে যান। লাগাতার বিদ্রোহ সত্ত্বেও সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগার আশঙ্কাতেই কি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে না তৃণমূল? 96% বলেছেন হ্যাঁ এই কারণেই কড়া ব্যবস্থা নিতে পারছে না তৃণমূল। 3% বলেছেন না এটা কারণ নয়, জানি না বা বলতে পারবো না বলেছেন 1%। তৃতীয় প্রশ্নে যান। এসআইআর এর নামে গণবন্দী করেছে বিজেপি, আজ মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত? আবার সেই পুরনো প্রশ্নে আমরা ব্যাক করেছিলাম। আজকে 87% মানুষ বলেছেন হ্যাঁ এসআইআর হওয়া প্রয়োজন, এসআইআর হওয়ার কোনো প্রয়োজন নেই এটা মনে করছেন 10%, বলতে চাননি 3%। এইখান থেকে যাব আপনাদের এই যে বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি তা নিয়ে দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। কৃষ্ণচন্দ্র ভট্ট তিনি লিখছেন, দিনক্ষণ ঘোষিত হলে ভোটের উত্তাপ যে কোন পর্যায়ে পৌঁছবে তা সহজেই অনুমেয়। পরের প্রশ্ন। সুব্রত পাল লিখছেন যে প্রধানমন্ত্রীর ভোকাল টনিক কি মুখ্যমন্ত্রীর লোকাল টনিককে হার মানাতে পারবে? পরের মন্তব্য শেখ শামীমের কাছ থেকে, যে দলই জিতুক শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে বাংলার জনগণ। প্রবাল ঘোষ লিখছেন, বিজেপি যে এবারে সর্বশক্তিতে ঝাঁপাবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। সুভাষ ঘোষ রাজা লিখছেন, বুথ ভিত্তিক সৈন্য সামন্ত নিয়ে বিজেপি এখনো প্রস্তুত হতে পারেনি, সেটা মাইনাস পয়েন্ট। এইখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে কলকাতা হাইকোর্টের রায়, এবং আবার বলছি ঠিক যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, 32,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাঁচল, চাকরি বহাল থাকলো হাইকোর্টের রায়। নিঃসন্দেহে এই খবরটা, এই অংশটা স্বস্তির, কিন্তু তার বিশ্লেষণও হবে। প্রথমে প্রতিবেদন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। চাকরি থেকে যাওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠলেন শিক্ষক শিক্ষিকারা। আমরা আজ কলঙ্কমুক্ত হলাম, আর কি বলবো। 2.5 বছর পর মানে একটা মুক্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর বেঞ্চ বলে, 9 বছর ধরে প্রাথমিকে শিক্ষকতা করছেন এই শিক্ষক শিক্ষিকারা। এই অবস্থায় চাকরি কেড়ে নেওয়া হলে তাদের ও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে, অর্থনৈতিক সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, তদন্তকারী এজেন্সির তথ্য অনুযায়ী এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যারা চাকরি পেয়েছেন তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তদন্তের পর সিবিআই চিহ্নিত করে যে 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। যাদের বাড়তি নম্বর দেওয়া হয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে। এরপরেও এটা বলা যায় না সমস্ত নিয়োগ প্রক্রিয়া জালিয়াতি বা দুর্নীতির সঙ্গে যুক্ত। চাকরির সময়কালে এই শিক্ষকদের সততা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। যারা পরীক্ষায় সফল হতে পারেননি সেই মামলাকারীরা একটা গোটা সিস্টেমকে নষ্ট করে দিতে পারে না। এতে যোগ্য শিক্ষকরা অপমানিত, কালিমালিপ্ত হবেন। বাকি যা 32,000 যাদের চ্যালেঞ্জ ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো, যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা থাকবে। 2014 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয়েছিল 2015-য়।
2016 সালে প্রকাশিত হয় প্যানেল। 2016 ও 17 দুবছর মিলিয়ে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষকের চাকরি হয়, কিন্তু এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। যেমন অপ্রশিক্ষিতদের চাকরি, র্যাঙ্ক জাম্প, ওএমআর কেলেঙ্কারি, টেট পাস না করেও চাকরি, এসএমএস এ চাকরি, অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, থার্ড পার্টিকে দিয়ে প্যানেল তৈরি। 2023 সালের 12 মে প্রশিক্ষিতদের বাদ দিয়ে বাকি প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি 3 মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 36,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেন তিনি। ডিভিশন বেঞ্চও তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে, শুধুমাত্র নতুন নিয়োগ প্রক্রিয়া 3 মাসের বদলে 6 মাসে সম্পূর্ণ করার নির্দেশ দেয়। এরপর চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। 2023-এর 7 জুলাই হাইকোর্টে রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে কলকাতা হাইকোর্টকে মামলা শুনে রায়দানের নির্দেশ দেয়। গত 12 নভেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে মামলার শুনানি শেষ হয়। বুধবার রায়দানের সময় তারা বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত এই অভিযোগ ঠিক নয়। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। গালাগাল বন্ধ তো রাজনৈতিক জীবনের অঙ্গ। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। 26,000 ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। 2.5 বছরের অনিশ্চয়তা, আইনি জটিলতা কাটল, স্বস্তিতে প্রায় 32,000 শিক্ষক ও তাদের পরিবার। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, বাচ্চু দাস, এবিপি আনন্দ। আমি প্রথমে তরুণের কাছে যাব। তরুণ, তোমরা 14 বছরে তৃণমূল সরকারের একাধিক চাকরির পরীক্ষা দুর্নীতির দায়ে অভিযুক্ত, বহুবার দুর্নীতির অভিযোগ উঠছে, সবটি। কিন্তু ভোটের আগে কোথাও তৃণমূলকে এই রায়, ভোটের 3-4 মাস আগে নিঃসন্দেহে তৃণমূলকেও স্বস্তি দিল। হ্যাঁ, মানুষকে দিল কি সুমনদা? আমার উত্তর প্রশ্ন থাকবে, সাধারণ মানুষদের জন্য উত্তর থাকবে। 1,24,000 পরীক্ষার্থী ছিল, সবাইকে কি স্বস্তি দিল? এই প্রশ্ন থাকবে। রায়টা পড়ছিলাম, তোমার রায়ের কপি আছে, 110 প্যারাগ্রাফ অনওয়ার্ডস আমার আর্গুমেন্টটা আছে। আমি কোন কোন পয়েন্টগুলো নিয়েছিলাম প্রত্যেকটা ডিটেইলে লেখা আছে। মাননীয় বিচারপতিদের ধন্যবাদ। একাধিক পয়েন্ট আমিও পড়েছি, খারিজ করেছি। এক্স্যাক্টলি, আমি বলছি, দেখো, একজন আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, আমাদের পেশেন্ট শেয়ারিং দিয়েছে, এর জন্য নতমস্তক প্রণাম জানাই কলকাতা হাইকোর্টকে। হাইকোর্টের রায় আমরা মানে মিডিয়ায় বসে কাটা ছেঁড়া এই উল্টোপাল্টা বিচারপতিদের বক্তব্য নয়, সুপ্রিম কোর্টে এসএলপি হবে। কিন্তু প্রশ্ন থাকছে, যদি তাই হয় সুমনদা, এইটা যদি লাস্ট আলটিমেটলি কনক্লুডিং প্যারাগ্রাফ তুমি যদি আসো, কনক্লুডিং প্যারাগ্রাফে কি আসছে? ডিস্টেবিলাইজ হয়ে যাবে, এত বছর চাকরি করছে, এদের কি হবে? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে 26,000 কি দোষ করলো সুমনদা? আমি আসবো, কিন্তু আমি বলছি, তুমি বলছো সুপ্রিম কোর্টে এসএলপি করবে। এসএলপি করবো, কারণ আমার যে ক্লায়েন্ট আছে সুমনদা, এখনো বলছি, দুটো আরেকটা পার্ট, স্পেশাল রিট পিটিশন কবে করবে? এসএলপি সামনের সপ্তাহের মধ্যে করবো। আরেকটা পার্টও আছে এর মধ্যে, আরেকটা পার্ট যেটা আছে এর মধ্যে তুমি দেখবে ওভারঅল ইস্যুর মধ্যে, আর কোর্ট বলেছে সিঙ্গেল বেঞ্চেও বেশ কিছু মামলা পেন্ডিং আছে। সিঙ্গেল বেঞ্চে এরকম মামলা পেন্ডিং আছে যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট 18 পেয়েছে, কিন্তু সে চান্সটা পায়নি, জেনারেল একজন 10 পেয়ে চাকরিটা করছে, এরকম বুড়ি আছে। পাশাপাশি আমার কোথাও মনে হয়, অ্যাবসলিউটলি আমার কল্পনা, আমি খবরের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে বলছি না, যে কোথাও একটা মানবিক দিক জজ সাহেবরা দেখতে পাচ্ছেন না। তার কারণ আমি বলছি সেটা তিনি লিখেছেন, কিন্তু আমার বক্তব্য, যখন আমি দেখছি যে 26,000-এর চাকরি চলে গেল, তার ভেতরে যারা যোগ্যরা ছিল তাদের সামনেও তো কোনো আলো হলো না, তারাও একই রকম ভাবে রাস্তায় এসে বসলো। মানে অসাধু আর সাধু, মেধাবী আর জালিয়াতরা একই ফল কাছে পৌঁছে গেল। 32,000-এর মধ্যে প্রথম দিন যবে অর্ডারটা হয়েছিল, আমি বিভিন্ন মিডিয়ায় বললাম, তোমার এখানে হয়েছে বলেছি, প্রথমে যাদের মনে, ইনফ্যাক্ট 26,000-এর মধ্যে কারণ যদি মনে ধারণা থাকে এরা সবাই চোর, তাহলে তার একটা চিকিৎসার প্রয়োজন আছে। এরা সবাই চোর বা দুর্নীতিগ্রস্ত নয়, সবাই একই রকম দুর্ভাগ্য। দুর্ভাগ্যটা যে পর্ষদের জন্য, পর্ষদের দুর্নীতির জন্য, সিস্টেমেটিক করাপশনের জন্য, তারা আর তার পরিবাররা তো সাফার করলো। এই অমিত বাবু এখানে বসে যখন কাজ দিলেন, আমরা কেউ বাকি 7 জন একটা শব্দ বলতে পারিনি, প্রত্যেকের চোখ ভিজে আসছিল। কিন্তু অরূপ, আমি উল্টো দিক থেকে আসবো, 264 জন প্রার্থীকে বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল, এই রায়তেই উল্লেখ করা হয়েছে, সিবিআই চিহ্নিত করেছে। 96 জনকে কাট অফ মার্কস অর্জন করতে পারেনি, তাদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছিল। অর্থাৎ, এবং এই মাননীয় বিচারপতিরা তদন্ত কিন্তু জারি রেখেছেন।
দুর্নীতি হয়েছিল। প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে 32,000-এর মামলার মধ্যে যে প্যানেল নিয়ে বলা হচ্ছে 264 বা 96টা সেটার মধ্যে অন্তর্ভুক্তই নয়। 96 আমি বলছি 96 যে ঘটনাটা সেটাই পর্ষদ ইতিমধ্যেই বাতিল করেছিল এবং তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এখনো সেটা চলছে। এক, দ্বিতীয় কথা, এই 264 জনকে দেখি যে 32,000-এর পুরো প্যানেল বাতিল করার প্রয়াস হয়েছিল, আসলে একদল চাকরি থেকেও চেয়েছিল যে ভোটের আগে যদি এটা করা যায় তাহলে রাজ্য জুড়ে একটা ডিস্টেবিলাইজ অবস্থা তৈরি করা যাবে। আজকে মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ যে ওই 32,000 পরিবারের মুখে তারা হাসি ফুটিয়েছেন। এক, তৃতীয়ত আমরা পরিষ্কার করে বলছি যে এই রায় আজকে পরিষ্কার করে দিল জাস্টিস হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেই যে অবজারভেশন দিয়েছিলেন যে ভয়ঙ্কর, আজকে হাইকোর্টের রায় এসছে তাতে তো পরিষ্কার পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে তার নিজস্ব উদ্দেশ্য ছিল। সেই জায়গায় বিচারপতি হিসেবে তিনি বাকি যে যে রায় দিয়েছেন সেই রায়গুলো স্ক্যানারে আনা উচিত। আমি তো বলছি তার অভিজিৎ গাঙ্গুলির বাকি রায়গুলো স্ক্যানারে আনা উচিত, কারণ উনি বিজেপি থেকে রায়গুলো দিয়েছেন। একটা কথা, প্রাইমারি টিচারদের চাকরি ডিভিশন বেঞ্চ বহাল রাখলো মানবিক কারণে, দুর্নীতি হয়েছে এই অবজারভেশন না, এটা শুধু নয়, অনেক কারণে সিবিআই এবং ইডি কোনো অভিযোগ প্রমাণ করেনি। আমি বলছি যারা আমার মতো ফাঁকিবাজ তারা 189 এবং 190, 191 এটা পড়ে দেখলে পুরো যে জিনিসটা আরেকটা পয়েন্ট আছে। অনেকটা বাবরি মসজিদের মতো মসজিদ ভাঙার যে বিষয়টি সেটা ক্রিমিনাল অফেন্স দেখিয়েও বিশ্বাসকে প্রাধান্য দেওয়া হয়েছিল। হয়েছে তো এই ধরনের রায় তো অঙ্ক নয়, কিন্তু বারবার যেটা কথা হচ্ছে যে প্রশ্নটা আজকে দেখলাম কল্যাণবাবুও বললেন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে অভিজিৎবাবু দুর্নীতি করেছেন, হ্যান ত্যান এই সমস্ত কথা। তাহলে চাকরি নিয়ে এক হচ্ছে হয় দুর্নীতি হয়নি, নয়তো তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, কারণ সেই দুর্নীতিটার সঙ্গে তারা যুক্ত। এখানে কুণালদা বসে আপনার এখানে বসে বলেছেন তাহলে তৃণমূল কংগ্রেস যদি একটা রাজনৈতিক দল হয় তাহলে এই চাকরি সংক্রান্ত যে দুর্নীতি, যে দুর্বৃত্তায়ন, সেই জায়গাটার সঙ্গে এবং যেটা কন্টিনিউড হয়েছে। আমি বলছি আমার এই সমস্ত ছাড়া আমি যাবো তরুণ একটা স্বস্তির অংশ আছে, সেটা হচ্ছে যে যাক তাহলে রায় পছন্দ হলে বিচার ব্যবস্থার একাংশকে তৃণমূল আক্রমণ করে না। তার কারণ এটাই আজকে এত জোর গলায় স্বাগত জানাচ্ছে অরূপ, এটাই রায় যদি বিরুদ্ধে যেত তাহলে সরাসরি বিচার ব্যবস্থার একাংশ কখনো 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 বিচারপতিদের নাম করে আক্রমণ। এ তো এই নজির তো দেখেছি। বলছি যে 3-4টে জায়গা থেকে আমি বলছি যে দেখুন স্বস্তি পেয়েছে, আনন্দিত আমি যে চাকরি অনেক যায়নি এবং সত্যি না যাওয়াটাই পরিবার এত মানুষ একেবারেই। কিন্তু একই সাথে যত ধরনের অব্যবস্থা ধরা পড়েছে সেটা কি লজ্জার নয়? না, এক্ষেত্রে যতগুলো হয়নি প্লিজ, যতগুলো অব্যবস্থা ধরা পড়েছে, শুধু বলছি অব্যবস্থার ওএমআর শিট থেকে শুরু করে র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে শুধু তাই নয়, আমি বলছি একটা অনিয়ম হলে বিশ্বনাথ দা যারা যোগ্য যারা পেল না, আমি বলছি তাদের পরিবারগুলো তো একই রকম সাফার। বিচারপতি কিন্তু তদন্তের বাইরে এই বিষয়টাকে রাখেইনি বা তদন্ত বন্ধ করেননি। এবং একই সাথে আপনাকে বলছি যে এর আগে 26,000-এর যাদের চাকরি গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, মনে রাখবেন এই অভিজিৎ বাবুর নির্দেশে নয়, তারা 14 রকম দুর্নীতি ধরা পড়েছে। আমরা জানি যে তৃণমূলের নেতারা কিভাবে টাকা তুলেছিল, মানে চাকরি দিয়েছে টাকা তুলেছে, দিনের পর দিন এগুলো আমরা দেখিয়েছি যে কিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তারা ক্যামেরার সামনে বলেছে বাড়ি ঘর বিক্রি করে টাকা তুলেছে। আমার প্রশ্ন হচ্ছে তারপরে তো আমরা রিফর্ম চাই, তারপরে তো সংস্কার চাই। তৃণমূল কংগ্রেস বিভিন্ন পরীক্ষাতে যে দুর্নীতির কথা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বনসহায়কের দুর্নীতির কথা বলেছেন, তাহলে দুর্নীতিটা যখন ইনস্টিটিউশনালাইজ তৃণমূল শাসনকালে হলো, তার থেকে বেরোনোর কি উপায় আপনি দেখতে পাচ্ছেন? উল্টো আপনি কি দেখতে পাচ্ছেন? নতুন করে রুল ফ্রেম করা হচ্ছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট আবার প্রশ্ন তুলছে। নতুন করে মানে যে ব্যবস্থাগুলো সুপ্রিম কোর্ট বলেনি সেই জায়গায় ঢোকা হচ্ছে। কেন নতুন করে এই যে 26,000 যখন গেল মানে চাকরি গেল, তারপরে নতুনরা যখন দাবি করলো যে আমাদের জন্য আলাদা পরীক্ষা নেন হুজুর, আর যারা 16 সালের নিয়োগ হয়েছিল তাদের জন্য আলাদা পরীক্ষা নেন, কেন আপনি নেননি? আপনার নিয়োগটা কি সত্যি শার্প আছে? আপনি যে অবস্থানটা আমি এবিপি আনন্দ দর্শকদের জন্য শোনাতে চাই। আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে,
আশা করছি শীঘ্রই মারা যাবে। যাদের চাকরি আমি খেয়েছিলাম সুপ্রিম কোর্টের একটা স্টে অর্ডারে বেঁচে আছে, আশা করছি শীঘ্রই মারা যাবে অভিজিৎ গাঙ্গুলি। অন রেকর্ড বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছে আজকে তাদের অতৃপ্ত শান্তি কামনা করছে, অতৃপ্ত আত্মা। একটা সিম্পল জিনিস, পশ্চিমবঙ্গের মানুষ বেকার যুবকরা বা যারা শিক্ষা গ্রহণ করছে চাকরি করবে তারা একটা জিনিস বুঝে গেল যে তারা মরে গেলেও চাকরি পাবে না। ফার্স্ট টিএমসি তোরা মরে গেলেও চাকরি পাবে না। সেকেন্ড, দুর্নীতি যদি একটু বেশি দিন হয়ে যায় তাহলে সেখানে টাচ করা যাবে না, তাদের পরিবার আছে। থার্ড, এক্ষুনি এসএসসি নিয়ে কথা বলছো, আমি মনে করে দিই তোমরা সবার স্মৃতিশক্তি কম। আচ্ছা, কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল এসএসসি দাগি চিহ্নিত অযোগ্যগুলো চিহ্নিত স্পেসিফিক্যালি টেন্টেড মামলাটা কে করছিল মনে হয় তোমার? তার নাম ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকাল এসএসসির হয়ে কে অ্যাপিয়ার করে? তার নামও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজন এক লোক, কে আলাদা লোক আমি জানি না। আজকেও এই মামলার পরে তরুণজ্যোতি স্থগিতাদেশ চেয়েছিল হাইকোর্টের রায়, সংক্ষেপে বলতে চাইছি যে বিচারের মানদণ্ড দেখা যাচ্ছে পাল্টে যাচ্ছে, এটা হচ্ছে একটা সম্পূর্ণ দিক। আরেকটা সবচেয়ে দুঃখ লাগছে, আবেগ যদি বিচারের যদি মানদণ্ড হয়ে থাকে 26,000-এর চাকরি যায়নি আনন্দিত, কিন্তু যে 32,000 কিন্তু যে 1.5 লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদেরকে যদি অন্য কোথাও চাকরি দিয়ে দিত তাহলে কি জাতি দিত? তাহলে বুঝলাম, তাহলে বুঝলাম যে বিচার করছে, বাস্তববাদী হয়ে বিচার করতে চাইছেন, ভালো জন্য সেম বিচার হোক। যারা চাকরিতে বঞ্চিত হলো তাদের জন্য আপনার সমবেদনা পেলাম। মানে ধর্ম ভাবনা আর অঙ্ক ভাবনা যদি এক হয়ে যায়, অর্থাৎ 52-97 চেয়ে বেশি হয়ে যায়, হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম কোনটা বেশি মহান এই নিয়ে তার আলোচনা হতে পারে, কিন্তু আংশিকভাবে কম নম্বর পেয়ে নাম তালিকায় উঠেছে এবং বেশি নম্বর পেয়ে বাদ গেছে, এর একাধিক প্রমাণ সকলে মেনে নিয়েছে। 32,000-এর ক্ষেত্রে এটা খাটে না, এই 32,000-এর ক্ষেত্রে সিবিআই সেটা প্রমাণ করতে পারেনি। যদি দুর্নীতি এইভাবেই জানলা দিয়ে ফেলে দেওয়া যেত তাহলে এই রায়তেও মাননীয় বিচারপতিরা তদন্ত অব্যাহতই রাখতেন না, তদন্ততেও একই রকম দাঁড়ি বসিয়ে দিতেন যে সিবিআইর আর তদন্তের দরকার নেই, কোনো দুর্নীতি হয়নি, একেবারে নয়। এবং এই রায় সে কথা বলছে না, কিন্তু আমি বলছি যে আমি অন্য জায়গা থেকে ধরতে চাইছি যে 26,000-এর চাকরি বাতিল যে হলো তার ভেতরে তো যোগ্যরাও ছিল, অর্থাৎ অযোগ্যরাও যে শাস্তিটা পেল যোগ্যরাও সেই শাস্তিটা পেল। কোথাও এটা হয়তো পরোক্ষ কারণ হতে পারে, এবং সেই এসএসসির সেই ছেলে মেয়েগুলো যোগ্যরা চোখের জলে আজকে এই রায়ের পর তারা প্রশ্ন তুলছেন। আমি বলছি এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই রায় আজ মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন, সেটাও দেখাবো। প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকলো, হাঁপ ছেড়ে বাঁচলেন অসংখ্য মানুষ। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের অব্রতজ বাবু আমাদের লয়ার বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, আমরা সবাই বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল জাজ বায়াস ছিলেন এবং সত্যি ছিলেন। ওনার কাছে যে রিট পিটিশনই যেত সেটাতেই আমাদের চাকরি যেত, সেটা সেই সময় মানুষ তাকে ভগবান বানিয়েছিল, কিন্তু সেই রায় উদ্দেশ্য প্রণোদিত সেটা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। এরই সঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত তৃণমূল বিধানসভা ভোটের আগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে। মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে, এটা অনৈতিক। তো আজকের জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পদ্ধতি মেনে স্বচ্ছতার সঙ্গে যে রিক্রুটমেন্ট করে না, এটা কিন্তু জাজ বলে গেছেন, তাই অভিজিৎ গাঙ্গুলি সঠিক। 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে। এ কথা মাথায় রেখে আমরা 32,000 চাকরি বাতিল করার পক্ষপাতী নই। সত্যের জয় হলো। 5 বছর ধরে নাগাড়ে কোর্ট কাছারি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই, ইডি, বিরোধী দলগুলোর আক্রমণ, এসএসসি যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা নিশ্চয়ই সবাই বিচার করবেন। মুখ্যমন্ত্রী যে হঠাৎ বলতে শুরু করলেন যে আমি রায় পাইয়ে দিয়েছি, রায় এনে দিয়েছি,
যাতে চাকরি না যায় তার মতন ব্যবস্থা করে দিয়েছি। এই কোটি কোটি টাকা যে কোথা থেকে এসেছিল হিসেবটা দিন, যারা দুর্নীতি করেছে তাদেরকে মাথায় বসান। এটা মুখ্যমন্ত্রীর অপরাধ সত্ত্বেও কোর্ট শেষ বিবেচনায় যেহেতু যোগ্য ছেলে মেয়েদের অপরাধ নেই, তাদের চাকরি বহাল রাখার ব্যবস্থা করেছে। এই রায়ের পরেই কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসেন 2016 প্যানেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয়, তার যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয়ও ছিল। আইনের জয় এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ভাল্য। নিয়োগ দুর্নীতি মামলাতেই চাকরি হারিয়েছেন এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। অযোগ্যদের জন্য চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদেরও। তাদের ভবিষ্যৎ এখনো অন্ধকার, অনিশ্চিত। বুধবার কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার পর এখন এসএসসি চাকরিহারা যোগ্যদের প্রশ্ন, তাদের পরিবারের কি হবে? মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও তাদের চাকরি কেন কারা হলো? আমরা এখনো পর্যন্ত দাবি করছি আমাদের কেস অবশ্যই এটা রিওপেন হওয়া দরকার। এক দেশে এক সংবিধান, আইন সকলের ক্ষেত্রে একই রকম হোক, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে না। অপরাধীরা কিন্তু বেঁচে যাচ্ছে। এখন তো নতুন ফেস সিলেকশন নিয়ে আমাদের সমস্যা চলছে। আমরা সুপ্রিম কোর্টে একটা কিউরেটিভ ফাইল করে রেখেছি। আমরা চাই ওই কেসটা কিউরেটিভ গ্রাউন্ডে শোনা হোক এবং আমরা চাই আমাদের জাজমেন্ট দিতে হবে না, আমাদের বক্তব্যটা শোনা হোক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট মন্তব্য করে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ দরকার। প্রামাণ্য নথি থেকে পদ্ধতিগত সিস্টেমেটিক ফ্রডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সুবিচার দেওয়ার ক্ষেত্রে আদালত নিজের খেয়াল খুশি মতো নতুন নিয়ম বা বিধান সৃষ্টি করতে পারে না। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ লিখেছিলেন, জীবনের ভিত্তিটার গায়ে পড়েছে বিস্তর কালো দাগ। অনিশ্চয়তার কালো দাগ লেগেছে এসএসসির এই হাজার হাজার চাকরি প্রার্থীদের জীবনেও। এই আবহে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডির দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশের পর এবার যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, তালিকা প্রকাশ করতে হবে 8ই ডিসেম্বরের আগে। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে চাকরি প্রার্থীরা। বুধবার প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। আর এদিনই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এর আগে বিস্তারিত বিবরণ সহ দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তিনি। বুধবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। যারা চিহ্নিত দাগি নয় তাদের তালিকা প্রকাশ করতে হবে 8ই ডিসেম্বরের আগে। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন তা দেখতে হবে। অযোগ্য কারা, তাদের লিস্ট যদি প্রকাশিত হয়ে যায়, আমরাও বিচার বিভাগের কাছে জানতে চাই যে এইগুলো সবকিছু দেওয়ার পরে তাও কি চাকরি ফিরবে? যারা নতুন পরীক্ষা দিল কিন্তু ডাক পেল না, তাদের ভবিষ্যৎটা কি হবে? এটা তো হ্যারাসমেন্টের পর হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই হচ্ছে না। আদালতের নির্দেশে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন 26,000 প্রার্থী। 27শে নভেম্বর 2016 এসএসসির নবম, দশম এবং একাদশ, দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। 3রা নভেম্বর গ্রুপ সি ও গ্রুপ ডি 3,512 জন দাগির নামের তালিকা প্রকাশ করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের একাংশের দাবি, দাগি হিসেবে 3,512 জনের তালিকা এসএসসি প্রকাশ করলেও সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে দাগির সংখ্যা 7,293। এই প্রেক্ষিতে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি 7,293 জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দাগির নাম, রোল নম্বর, বাবার নাম, তিনি কোথায় কর্মরত ছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে তালিকায়। দুর্নীতির দায়ে চাকরি বাতিলের পর ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি শূন্যপদ 2,989 ও গ্রুপ ডির 5,489। সূত্রের খবর, প্রায় 8,000 শূন্য পদের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন প্রায় 8 লক্ষ চাকরি প্রার্থী। নতুন নিয়োগের তোড়জোড়ের মধ্যেই হাইকোর্টের নতুন নির্দেশ। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।